আসসালামু আলাইকুম। আজকে আমরা অন্তরীকরণের এমসিকিউ ওয়ান শট ক্লাস করব। আজকের ক্লাসে আমরা যে এমসিকিউগুলো সলভ করব তার মধ্যে থেকে যে কোনো পরীক্ষায়, যেসব পরীক্ষায় এমসিকিউ থাকবে, অন্তরীকরণ থাকবে, যে কোনো পরীক্ষায় 6 থেকে 7 মার্ক তোমরা কমন পাবা। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমরা বেশ কিছু সিলেক্টেড এবং ইম্পর্ট্যান্ট এমসিকিউ, যেগুলো ইতিমধ্যে বোর্ডে আসছে একাধিকবার এবং অ্যাডমিশন পরীক্ষায়ও আসছে, এই ধরনের কিছু এমসিকিউ আজকে আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম যে এমসিকিউটা আছে, এখানে দেখো দেওয়া আছে লিমিট সংক্রান্ত একটা এমসিকিউ। লিমিট x টেন্ডস টু 3 x³ - 27 ডিভাইডেড বাই x² - 9। তো এই ধরনের লিমিট সলভ করার নিয়ম ছিল উৎপাদকে বিশ্লেষণ করে। আমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো তো কি লেখা যাবে। উপরের রাশিটাকে লেখা যাবে x³ - 3³ আর নিচের রাশিটাকে লেখা যাবে কি x² - 3² লিমিট x টেন্ডস টু 3। এবার আমি যদি এখানে a³ - b³ আর এখানে a² - b² এর সূত্র বসায় দেই, তাহলে কি থাকবে? লিমিট x টেন্ডস টু 3, উপরে থাকতেছে x - 3 ইন্টু x² প্লাস 3x প্লাস 3² আর নিচে থাকতেছে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3। এবার আমরা যদি x মাইনাস 3 কাটাকাটি করি, তাহলে আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 3 x² প্লাস 3x প্লাস 3² ডিভাইডেড বাই x প্লাস 3। এবার এখানে যদি আমি লিমিটে x এর মান 3 বসাই, তাহলে কিন্তু এটা অনির্ণেয় আসবে না। আমাদের মনে রাখতে হবে লিমিটের ম্যাথগুলো মেইনলি আমাদের কাজ হচ্ছে এখানে লিমিটের যেই মানটা দেওয়া থাকবে সেটা বসানোর পর যেন অনির্ণেয় না আসে। এখানে যদি আমরা x এর মান 3 বসাই দিতাম, তখন কি হইতো? 3² মানে 9, 9 মাইনাস 9, নিচে 0 চলে আসতো, যেটা অনির্ণেয় আকৃতি। তা আমাদের দেখতে হবে অনির্ণেয় আকৃতি যেন না আসে। এবার যদি আমি এইখানে লিমিটের মান x এর মান 3 বসাই, তাহলে কিন্তু এখানে অনির্ণেয় আসবে না। তাহলে 3 বসাই দিলে কি আসতেছে? 3² মানে 9, আরেকটা 9, আরেকটা 9 আর নিচে থাকতেছে কি 6। তাহলে উপরে থাকতেছে হচ্ছে 27 ডিভাইডেড বাই 6, 3 দিয়ে কাটাকাটি করলে থাকে 9/2। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। আমাদের এই এমসিকিউটা লিমিট x এর লিমিট ইনফিনিটি পর্যন্ত। তাহলে x এর লিমিট ইনফিনিটি পর্যন্ত থাকলে আমাদের দুইটা স্পেশাল সূত্র আছে। কি কি? দুইটা স্পেশাল সূত্র ছিল এরকম যে x এর লিমিট যদি ইনফিনিটি পর্যন্ত থাকে, তার সাথে যদি এইরকম কিছু থাকে, অথবা x এর লিমিট যদি 0 পর্যন্ত থাকে এবং তার সাথে এইরকম কিছু থাকে, তাহলে এটার সূত্র ছিল, এটা ইকুয়ালস টু আমরা বলতে পারি ই। এটা ছিল আমাদের সূত্র। খুবই গুরুত্বপূর্ণ দুইটা সূত্র, 1 টু দি পাওয়ার ইনফিনিটি আকারের। খেয়াল করো তো, এইখানে আমি যদি x এর মান ইনফিনিটি বসাই, তাহলে এইটা 0 হয়ে যাবে আর এটা হবে ইনফিনিটি। আর এখানে x এর মান 0 বসাইলে খেয়াল করো, এইটা 0 হবে, এইটা হবে ইনফিনিটি। তো এই আকৃতির যত আমাদের ম্যাথ আছে, সকল ম্যাথের ক্ষেত্রে আমরা এটা ইকুয়ালস টু সরাসরি ই বসাই দিতে পারবো। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা যদি প্রশ্নের মধ্যে তাকাই, আমাদের প্রশ্নে এক্স্যাক্টলি এরকম কিছু নাই, বাট তার কাছাকাছি কিছু একটা আছে। আমাদের প্রশ্নে যেই জিনিসটা আছে, এটাকে যদি আমরা একটু ভেঙে এইভাবে লিখি, 1 প্লাস 1/x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস 1/x হোল স্কোয়ার, তাহলে কি কোনো সমস্যা আছে? খেয়াল করো, আমি এই x প্লাস 2 যেটা আছে সেটাকেই ভেঙে আমি আলাদাভাবে লিখলাম। এইবার এই যে অংশটা আসছে, এটা ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? ই বলতে পারি। তাহলে ই চলে আসলো। আর এই যে অংশটা, এই অংশে যদি আমি x এর মান ইনফিনিটি বসায় দিই, তাহলে কি আসবে? 1 প্লাস 1/ইনফিনিটি হোল স্কোয়ার। তাহলে ই ইন্টু 1/ইনফিনিটি মানে কত? 0। তাহলে এখানে আমার শুধু 1 পরে থাকতেছে। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সারে পরে থাকতেছে কি? শুধু ই। তাহলে আমার এটার অ্যান্সার হবে কি? বি নাম্বারটা, ই। ওকে, তাহলে আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এইটা এখানেও x এর লিমিট ইনফিনিটি পর্যন্ত, কিন্তু উপরে একটা উৎপাদক আছে, নিচে একটা উৎপাদক আছে। যদি x এর লিমিট ইনফিনিটি পর্যন্ত থাকে এবং একটা ভগ্নাংশ থাকে, তখন ওই লিমিটগুলো সলভ করার উপায় ছিল কি? মনে আছে? x এর লিমিট যদি ইনফিনিটি পর্যন্ত থাকে এবং একটা ভগ্নাংশও থাকে, তখন এই ধরনের ম্যাথগুলো সলভ করার নিয়ম ছিল
এক্সের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটা আমাকে আগে নির্ণয় করতে হবে। এইখানে খেয়াল করো, উপরে এবং নিচে এক্সের সর্বোচ্চ ঘাত কত? উপরে আমার এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স স্কোয়ার, নিচেও আমার এক্সের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ হচ্ছে এক্স স্কোয়ার। এই যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ যেটা, সেই এক্স দিয়ে সবাইকে ভাগ করতে হবে। তাহলে আমি এখন যেটা করব, এই এক্স স্কোয়ার যেটা আছে সেটা দিয়ে আমি উপরে নিচে ভাগ করে দিব। তাহলে ভাগ করে দিলে কি থাকবে? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, খেয়াল করো, 2x স্কোয়ারকে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দেই শুধু 2 পরে থাকবে। 3xকে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে কি 3/x থাকবে, আর এখানে পরে থাকে কি 1/x স্কোয়ার। সেম ওয়েতে নিচেও আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে পরে থাকবে 2, তারপরে কি থাকবে? মাইনাস 4x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2/x স্কোয়ার। এইবার এটাকে একটু সিম্পলিফাই করলে কি আসে খেয়াল করো তো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে থাকে 2, এখানে থাকে 3/x, আর এখানে থাকে কি 1/x স্কোয়ার। এখানে 2 মাইনাস 4/x, আর এখানে থাকে হচ্ছে 2/x স্কোয়ার। এবার একটা জিনিস তোমাদের মনে আছে কি না খেয়াল করো, কোনো একটা রাশিকে যদি আমি ইনফিনিটি দিয়ে ভাগ দেই তাহলে সেটা 0 হয়ে যায়। যে কোনো একটা মানকে যদি আমি ইনফিনিটি দিয়ে ভাগ দিই তাহলে সেটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। এবার এইখানে x এর লিমিট ইনফিনিটি পর্যন্ত, মানে x এর মান ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। তাহলে এই যে 3/x যেই জিনিসটা আছে, 3কে আমি ভাগ দিতেছি ইনফিনিটি দিয়ে, তাহলে কি এটা 0 হয়ে যাবে না? 1কে ভাগ দিতেছি ইনফিনিটি স্কোয়ার দিয়ে, এটাও 0, এটাও 0, এটাও 0, কারণ সবাইকে আমি আলটিমেটলি x দিয়ে ভাগ দিতেছি। তাহলে আমার পরে থাকলো কি? উপরে পরে থাকলো 2, নিচে উপরে থাকলো 2, তার মানে আমার আনসার আসতেছে 1। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা? ডি নাম্বারটা। ওকে, এইবার শোনো শর্টকাট কি, খেয়াল করো তো, আমি যেটা করতেছিলাম এক্সের সর্বোচ্চ ঘাত যেটা, সেটা দিয়ে সবাইকে ভাগ দিতেছিলাম। তাহলে এটা যেহেতু এক্সের সর্বোচ্চ ঘাত, বাকিগুলো এই ঘাতের চাইতে ছোট, বাকিগুলোকে যখন আমি এই সর্বোচ্চ ঘাতটা দিয়ে ভাগ দিব সবগুলো কি 0 হয়ে যাবে না? সবগুলো 0 হয়ে যাবে। সবগুলো যদি 0 হয়ে যায় তাহলে এক্সের সর্বোচ্চ ঘাতের যেই সহগটা শুধু এইটা পড়ে থাকবে। তাহলে এই ধরনের এমসিকিউ এখন থেকে দেখেই আমরা অ্যান্সার করে ফেলতে পারবো যে সর্বোচ্চ ঘাতের যেই সহগটা সেইটা আমাদের আলটিমেটলি অ্যান্সারে পড়ে থাকবে, ওইটাই আমাদের আলটিমেট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দেখি এই ম্যাটটাতে দেখো এক্সের লিমিট ইনফিনিটি পর্যন্ত এবং একটা ভগ্নাংশ আছে। এবার আমি যদি বলি উপরে এক্সের সর্বোচ্চ ঘাত কত? উপরে 1, এই যে শুধু এক্স আছে। নিচে এক্সের সর্বোচ্চ ঘাত কত? আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে নিচে যেহেতু √3x স্কোয়ার প্লাস 3x প্লাস 4 এটা আছে, আমাদের মনে হইতে পারে যে নিচে তো এক্সের সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার মানে 2, কিন্তু না, আমার এই 2 এর উপরে কিন্তু একটা রুট আছে। তাহলে এই রুট আর স্কোয়ার কাটাকাটি করে আলটিমেট সর্বোচ্চ ঘাত আমার 1ই থাকবে। ঠিক আছে, আমার এই এক্সের ঘাত হচ্ছে 2, তার উপর আবার হাফ আছে, তাহলে 2 আর হাফ কাটাকাটি করে তার লিমিট 1 থাকবে। তাহলে উপরেও আমার এক্সের ঘাত 1, নিচেও আমার এক্সের ঘাত 1, তার মানে সবাইকে আমি এক্স দিয়ে ভাগ দিব। এইবার যদি আমরা শর্টকাটলি করতে চাই, উপরে এক্সের সহগ কত? -1, আর নিচের এক্সের সর্বোচ্চ ঘাত তো হচ্ছে এইটা, এর সহগ কত? অনলি 1, তাহলে আমার অ্যান্সার কত হবে? -1। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা, ডি নাম্বারটা। ওকে, তাহলে আমরা সামনে আগাই। এইটা খেয়াল করো তো, আমরা একটু আগে যেটা দেখে আসছি ওইটার মতো না। আমরা একটু আগে এরকম একটা সূত্র পরে আসছি না, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x ইকুয়ালস টু ই। এখন এইটা হচ্ছে একটা সূত্র। আমি যদি এই এক্সের জায়গায় এ দেই, এই এক্সের জায়গায় এ দেই এবং এই এক্সের জায়গায় এ দেই, তাহলেও কিন্তু মানটা ই আসবে। এটা একটা সিম্পল সূত্র, একটা ফরম্যাট, এক্সের জায়গায় যে কোনো কিছু থাকতে পারে। এবার উপরেরটার দিকে তাকাও তো, উপরের প্রশ্নে কি আছে? এক্স টেন্স টু 0 1 প্লাস 2x 1/2x, অর্থাৎ সূত্রের দিকে যদি আমি তাকাই, এইখানে আমার 2x আছে, এইখানে আমার 2x আছে, বাট এই জায়গাতে আমার 2xটা নাই। এইখানে আমার 2x আছে, এইখানে আছে,
এইখানে 2x নাই, 2x নাই, আমি নিয়ে আসি। কিভাবে নিয়ে আসব? খেয়াল করো তো, এক্সের লিমিট যদি 0 পর্যন্ত যায়, অর্থাৎ এক্সের মান যদি 0-র কাছাকাছি হয়, তাহলে 2x এর মানও কি 0-র কাছাকাছি হবে না? অবশ্যই। এক্সের মান যদি 0 হয়, 2x এর মানও কত? 0। তাহলে এখানে আমরা x এর জায়গায় 2x বসাইলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি এখানে 2x টেন্ডস টু 0, 1 প্লাস 2x 1/2x এটা করে দিই। এবার সূত্রের সাথে যদি মিলাইতে চাই, এই সূত্রে যত জায়গায় x আছে আমাদের এই ম্যাথের তত জায়গায় 2x আছে। তাহলে সূত্রের অ্যান্সার যেটা, আমাদের এই ম্যাথের অ্যান্সারও কি সেম আসবে। তাহলে এটার অ্যান্সার হবে কি? ই। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই। এক্সের লিমিট ইনফিনিটি পর্যন্ত একটা ভগ্নাংশ আছে, তাহলে আমরা জানি এটা কিভাবে সলভ করতে হয়। উপরের সর্বোচ্চ ঘাতের সহগ পড়ে থাকবে আর নিচের সর্বোচ্চ ঘাতের সহগ পড়ে থাকবে। বাট এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে উপরে সর্বোচ্চ ঘাত হচ্ছে 1 আর নিচের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাহলে উপরে এবং নিচে মিলে আমাদের এক্সের সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে আমাকে এবার এক্স দিয়ে ভাগ দিলে হবে না, এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এক কাজ করি, এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিই। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। নিচেও আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিই। 5x স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে থাকে 5 মাইনাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এইবার খেয়াল করো, 2x/x স্কোয়ার এটা মানে কি? 2 ডিভাইডেড বাই এক্স 1/x স্কোয়ার 5 মাইনাস 6/x স্কোয়ার। তাহলে দেখো তো, এটা 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে। আলটিমেটলি উপরে পড়ে থাকতেছে 0 আর নিচে পড়ে থাকতেছে 5। তাহলে আলটিমেট অ্যান্সার কত? 5। তাহলে আমাদের এটার অ্যান্সার হবে 0। এখন কথা হচ্ছে ভাই, শর্টকাট দিয়ে এটা করা যাবে না? অবশ্যই করা যাবে। নিচে আমাদেরকে ফার্স্টে দেখতে হবে এক্সের সর্বোচ্চ ঘাত কত? এক্স স্কোয়ার। নিচে এক্সের সর্বোচ্চ ঘাতের সহগ এক্স স্কোয়ারের সহগ কত? 5। উপরে এক্স স্কোয়ারের সহগ কত? 0 না? উপরে কি এক্স স্কোয়ার আছে? তার মানে তার সহগটা 0। তাহলে উপরে থাকে 0, নিচে থাকে 5, তাহলে অ্যান্সার হচ্ছে 0। ইন কেস যদি এরকম থাকে যে উপরে থাকলো 5, নিচে থাকলো 0, তাহলে কি হবে? তাহলে অ্যান্সার হবে ইনফিনিটি। কোনো জিনিসকে 0 দিয়ে ভাগ দিলে অ্যান্সার কি? ইনফিনিটি। ওকে, পরেরটাতে আমরা চলে যাই। এই ম্যাথটা লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স সাইন 2/x। এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের লিমিটের স্পেশাল যে কিছু সূত্র আছে সেগুলো মনে রাখা লাগবে। কি সূত্র? খেয়াল করো, আমাদের লিমিটের এরকম কিছু সূত্র ছিল। এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 1। লিমিট এক্স টেন্ডস টু 0 10x ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 1। সূত্র ছিল না? আরও কিছু সূত্র আছে, এদের ইনভার্স এটাও কিন্তু হয়। লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 1। লিমিট এক্স টেন্ডস টু 0 10 ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 1। এখন আমার সামনে যদি এই 4টা কেসের কোনো একটা কেস আসে, তাহলে এই সবগুলো ম্যাথ সলভ করার সিস্টেম একই। আমি এক সিস্টেমেই এই চারটা কেসের সকল ম্যাথ সলভ করে ফেলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, এখানে সবগুলো সূত্রের মধ্যে এক্সের লিমিট কত পর্যন্ত? 0 পর্যন্ত। বাট আমার যে প্রশ্নটা সেখানে এক্সের লিমিট ইনফিনিটি পর্যন্ত। তাহলে কি কোনোভাবে কি দেখা মনে হইতেছে যে আমার এই সূত্রের সাথে এই ম্যাথটা মিলবে? মাথা কাটায় বলো তো, কোনোভাবে কি মনে হইতেছে? তুমি সাইনের সাথে যে আছে তার দিকে একটু তাকাও। সাইনের সাথে কি আছে? 2/x। এক্সের লিমিট যদি ইনফিনিটি পর্যন্ত হয়, তাহলে 2/x এইটার লিমিট কি 0 পর্যন্ত হবে না? এক্সের মান যদি ইনফিনিটি হয়, কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ দিলে আমরা জানি কি 0। তার মানে এইখানে আমরা লিমিটে 0 আনতে পারবো এবং লিমিটে এইখানে 0 আনতে পারবো। সাইনের সাথেও আমাদের 0 আছে, কিন্তু নিচের এইখানে 0 নাই।
তাহলে এইখানেও আমাদেরকে জোর করে জিরোটা আনতে হবে। কিভাবে খেয়াল করো, আমরা এখন লিখতে পারবো এটা লিমিট 2 ডিভাইডেড বাই এক্স টেন্স টু 0 সাইন 2 ডিভাইডেড বাই এক্স। আর এই যে এক্সটা আছে এটাকে আমরা নিচে নিয়ে যাই, নিচে নিলে এটাকে কি লেখা যাবে 1 বাই এক্স লেখা যাবে। কিন্তু আমার সূত্রে বসানোর জন্য 1 বাই এক্স দিলে তো চলবে না, লিমিটের মধ্যে যে আছে সাইনের সাথে তাকে থাকতে হবে, নিচেও তাকে থাকতে হবে, তাহলে আমি সূত্রে 1 বসাইতে পারবো। তাহলে লিমিটে 2 বাই এক্স আছে, সাইনের সাথে 2 বাই এক্স আছে, নিচেও একটা কি লাগবে 2 বাই এক্স লাগবে, তা 2 বাই এক্স লিখে দিলাম। এইবার কথা হচ্ছে এই 2 বাই এক্স লিখতে গিয়ে আমি একটা জিনিস এক্সট্রা লিখছি, সেটা হচ্ছে এখানে একটা এক্সট্রা 2 গুণ করে দিছি, তাহলে সেটাকে আবার কি করে দিতে হবে, এখানে ভাগ করে দিতে হবে। তাহলে এইবার আমাদের এই যে অংশটা লিমিট 2 বাই এক্স টেন্স টু 0, এই যে অংশটা, এই অংশটা কি সূত্রের মধ্যে পড়ে গেছে না 1, তো এটার পরিবর্তে আমি 1 লিখতে পারি, আর নিচে একটা হাফ পড়ে থাকে, তাহলে হাফ উপরে উঠলে 2 হয়ে যাবে। আমাদের অ্যান্সার হচ্ছে কি 2। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে যাই। কোনটি অসীম লিমিট? খুব সহজ একটা প্রশ্ন, কোনটা অসীম লিমিট? এর মানে হচ্ছে কোন লিমিটের মান অসীম হইতে পারে। খেয়াল করো তো, কোনটা দিয়ে শুরু করব, নিচেরটা থেকে শুরু করি। এক্স এর মান ইনফিনিটি পর্যন্ত, আমি কোন একটা জিনিসকে এক্স দিয়ে ভাগ দিতেছি, মানে ওই জিনিসটাকে ইনফিনিটি দিয়ে ভাগ দিতেছি, তাহলে এটার মান কি 0 চলে আসবে না? তাহলে এটা হইতেছে না। পরেরটা এক্স এর মান ইনফিনিটি, আমি নিচে ইনফিনিটি দিয়ে ভাগ দিতেছি, তাহলে এটাও কি হয়ে যাবে 0, তাহলে এটা আমার অ্যান্সার হবে না। এরপরেরটা এক্স এর মান 0, তাহলে ই টু দি পাওয়ার 0 হয়ে যাবে, ই টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে এটাও ইনফিনিটি হবে না। উপরেরটা এক্স এর মান 0, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ দিলে কি চলে আসে ইনফিনিটি, তাহলে আমাদের অ্যান্সার হবে এই নাম্বারটা। অসীম লিমিট হচ্ছে 2 বাই 5x কিউব। ওকে, এরপরেরটা লিমিট x টেন্স টু 0 tan ইনভার্স x বাই 2 ডিভাইডেড বাই 3x। দেখো তো, এই টাইপের একটা সূত্র ছিল না এখানে, tan ইনভার্স x ডিভাইডেড বাই x এর সূত্র, এইটা দিয়ে কি এই ম্যাথটা সলভ করা যাবে না? অবশ্যই যাবে। এবং আমি এখন তোমাকে একটা নিয়ম দেখাবো, এই নিয়মে তুমি এই টাইপের ম্যাথ দেখেই অ্যান্সার করে বলতে পারবা। কিভাবে? আগে এটা আমরা সলভ করি। লিমিট x টেন্স টু 0, আমরা কি জানি বলো তো, সূত্রে বসানোর জন্য লিমিটের সাথে যে থাকতে হবে, টেনের সাথেও সে থাকতে হবে, নিচেও সেম জিনিস থাকতে হবে। তাহলে x এর মান যদি 0 হয়, tan ইনভার্সের সাথে কে আছে x বাই 2, x এর মান যদি 0 হয় তাহলে x বাই 2 এটার মানও কত হবে 0 হবে। tan ইনভার্স x বাই 2, আমি জোর করে নিচে একটা x বাই 2 লিখে দিলাম সূত্রে বসানোর জন্য। এখন নিচে ছিল 3x, আমি লিখছি x বাই 2, অর্থাৎ x যেখানে ছিল x ওইখানেই লিখছি, 3 লিখি নাই, আর এক্সট্রা একটা 2 ভাগ দিয়ে ফেলছি। তাহলে আমাকে যেটা করতে হবে, যেই 3টা লিখি নাই সেই 3টা লিখে দিলাম, আর যেই 2 দিয়ে আমি ভাগ দিয়ে ফেলছিলাম সেই 2টা এখানে রেখে দিলাম। তাহলে এইবার কি হবে, এই লিমিট x বাই 2 টেন্স টু 0 tan ইনভার্স x বাই 2 আর নিচে x বাই 2, এটা মিলে হয়ে যাবে 1, আর নিচে পরে থাকবে কি 3 ইন্টু 2, মানে আমার অ্যান্সার হবে 1/6। তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। এখন কথা হচ্ছে দেখে কিভাবে অ্যান্সার বলবো। দেখে অ্যান্সার করার জন্য সিম্পল লজিক, তুমি যদি কখনো সাইন এক্স এর ফাংশন, টেন এক্স এর ফাংশন, তারপর সাইন ইনভার্স এক্স এর ফাংশন, অথবা টেন ইনভার্স এক্স এর ফাংশন, অথবা শুধু এক্স এর ফাংশন, শুধু এক্স মানে এক্স সিঙ্গেল, অন্য কোনো ফাংশনের ভিতরে নাই, এই টাইপের জিনিসগুলো যদি তোমার লিমিটের মধ্যে থাকে, তাহলে তুমি যেটা করতে পারবা, এদের যে সহগগুলো শুধু ওইটাই রেখে দিবা, আলটিমেট যেটা আসবে সেটাই অ্যান্সার। কীভাবে? দেখো, এখানে উপরে টেন ইনভার্স আছে, আমাদের এখানেও টেন ইনভার্স ছিল লিস্টে, আর নিচে শুধু সিঙ্গেল এক্স আছে, তাহলে এই যেটাও একটা এক্স। তাহলে আমরা যেটা করব, শুধু সহগগুলো বা সংখ্যাগুলো রেখে দিব। টেন ইনভার্স এক্সের এখানে সংখ্যা কত আছে, একটা হাফ আছে, আর নিচে সংখ্যা কত আছে 3, তাহলে কি থাকতেছে 1/6, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/6। ঠিক আছে, আমরা আরও কিছু ম্যাথ করব এই নিয়মে। এই ম্যাথটা 1 - cos x ডিভাইডেড বাই x স্কোয়ার,
দেখে মনে হচ্ছে যে ম্যাথটা হয়তো অন্য টাইপের, বাট এটা এই টাইপেরই। কীভাবে? ত্রিকোণমিতি খাটাইতে হবে। 1 মাইনাস কজ এক্স, এটা কিসের সূত্র? 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর নিচে কি আছে? এক্স স্কোয়ার। এইবার আমি যেটা করতে পারি, 2টাকে আলাদা রেখে দিলাম, আর লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স তার উপরে স্কোয়ার, এভাবে লিখতে পারি না? এভাবে লিখতে পারি না? এভাবে যদি লিখতে পারি, এবার খেয়াল করো আমাদের এই স্কোয়ারের ভিতরে যেটা আছে, উপরে একটা সাইনের ফাংশন, নিচে একটা সিঙ্গেল এক্সের ফাংশন, তাহলে আমরা যদি সংখ্যাগুলো রেখে দিই তাহলে অ্যান্সার চলে আসবে। সংখ্যাগুলো কীভাবে রাখবো? উপরে কি আছে? একটা হাফ আছে, তাহলে একটা হাফ রেখে দিব, আর তার উপরে স্কোয়ার। আলটিমেটলি থাকতেছে কি 2 × 1/4, তাহলে অ্যান্সার হচ্ছে 1/2। আমাদের অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা, হাফ। ওকে, তো মাঝে মধ্যে কিন্তু ত্রিকোণমিতি দিয়ে ঘুরিয়ে দিতে পারে, এগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। সাইন এক্স ডিভাইডেড বাই সাইন 2x, এটা দেখে অ্যান্সার বলতে পারবা না? উপরেরটাও সাইনের ফাংশন, নিচেরটাও সাইনের ফাংশন, তাহলে উপরে সহগ কত? 1, আর নিচের সংখ্যা কত? 2, তাহলে আমাদের অ্যান্সার হবে কি? হাফ। এই টাইপের ম্যাথ এখন তুমি প্রশ্ন দেখে বলে দিতে পারবা। ঠিক আছে, জাস্ট মনে রাখতে হবে ওই 5টা ফাংশনের কোনো একটা ফাংশন আছে কিনা। পরেরটা 10bx বাই সাইন ax, তাহলে 10-এর সাথে এখানে সংখ্যা কি? b, আর সাইনের সাথে সংখ্যা কি? a, তাহলে অ্যান্সার কি হবে? b/a। ঠিক আছে, সামনে আগেই এইটা খেয়াল করো তো কি আছে, একটু চিন্তা করো কি করা যায় এখানে। সাইন 2x সাইন 3x, এখানে কিন্তু মাঝখানে একটা প্লাস চলে আসে। যদি প্লাসটা না থাকতো তাহলে আমরা সহজেই সলভ করে ফেলতে পারতাম। যেহেতু প্লাস চলে আসছে সেহেতু আমাদের একটু ঝামেলা হইলেও হইতে পারে, আবার নাও হইতে পারে। খেয়াল করো তো, আমরা শিখে আসছি কি? লিমিট x টেন্স টু 0 সাইন x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। 1কে উল্টায় দিলে কি 1 থাকে না? তাহলে লিমিট x টেন্স টু 0 x বাই সাইন x, এটাও কি হবে? 1 হবে। ঠিক আছে, জাস্ট আমি উল্টায় দিলাম, তাহলে এটাও তো 1 হবে। এবার ম্যাথের দিকে তাকাও, সাইন x বাই x, এই যে x বাই সাইন x, এটার মান কি 1 আসবে না? তাহলে এটার মান 1 আসলো, আমি 1 রেখে দিলাম। বাকি যেটা আছে লিমিট x টেন্স টু 0 সাইন 2x প্লাস সাইন 3x, খেয়াল করো তো এখানে যদি আমি x এর মানটা সরাসরি বসায় দিই আমার কি অনির্ণয় আকৃতি আসবে? যদি x এর মান 0 বসাই, সাইন 0 মানে 0, সাইন 0 মানে 0, 0 প্লাস 0 মানে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, তো 0 তো অনির্ণয় না, তাহলে আলটিমেটলি এটা থাকবে কত? 0। ঠিক আছে, তো মাঝে মধ্যে ম্যাথ দেখে মনে হবে অনেক কঠিন, কিন্তু একটু ভালো করে খেয়াল করলে দেখবে ম্যাথটা সহজ। আবারও বলতেছি, লিমিটের বেসিক কনসেপ্টটা ঠিক রাখতে হবে। আমার যখনই দেখবা যে মান বসানোর পর আর অনির্ণয় আসতেছে না, তখনই মনে করবা যে মান বসাই দিলে যেটা আসবে এটাই অ্যান্সার। ঠিক আছে, এই ম্যাথটা লিমিট দেওয়া আছে -π/2, তো π/2 সম্পর্কিত কোনো লিমিট যদি আসে সেটা সলভ করার নিয়ম আবার একটু ভিন্ন, বাট কঠিন না, সহজ। খেয়াল করো, এখানে x এর মান দেওয়া আছে কত? -π/2। তো আমরা যেটা করব সেটা হচ্ছে x প্লাস π/2, খেয়াল করো -π/2কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা কত হয়ে যাবে? 0। এখন এই জিনিসটাকে আমরা ধরে নিই h, তাহলে h এর লিমিটও কোন পর্যন্ত হবে? 0 পর্যন্ত। তাহলে আমরা ধরে নিলাম h ইকুয়ালস টু কি? x প্লাস π/2, তাহলে x ইকুয়াল টু কি আসবে? h মাইনাস π/2। তাহলে যেখানে আমি এখন x পাবো সেখানেই বসায় দিব কি? h মাইনাস π/2। তাহলে আসো আমরা বসায় দিই, সাইন 2x ডিভাইডেড বাই কজ x, শুরুতে আমরা এই কাজটা করতে পারি যে 2 সাইন x কজ x ডিভাইডেড বাই কজ x, এভাবেও করা যায় বা ওটা ছাড়াও করা যায়। সাইন 2x এর সূত্র বসায় দিলাম, তাহলে কজ x চলে গেল। এবার থাকতেছে কি? 2 সাইন x। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমরা এই কাজটা না করলেও কিন্তু হয়ে যেত।
কিভাবে? cos x কাটা দেওয়ার পরে এবার যদি আমি x এর মান -π/2 বসাই তাহলে কি অনির্ণয় আকৃতি আসবে? আসবে না। তাহলে আমরা যদি 2 sin -π/2 বসাই, 2 sin -π/2 এটার মান কত? এটার মান কত? 2 sin মানে -1, তার মানে আমাদের অ্যান্সার হবে কি? -2। এখানে অপশনটা নাই, এটার অ্যান্সার হচ্ছে -2। ঠিক আছে, তোমরা বাসায় h দিয়ে ট্রাই করবা, x এর মান h - π/2 বসাইলে কি হয় এটা একটু ট্রাই করবা। ওকে, 15 নম্বর এই ম্যাথটা দেখি অ্যান্সার বলা যায় কিভাবে। 1 - cos 2x সূত্র বসায় দাও। 1 - cos 2x এর সূত্র কি? 2 sin স্কয়ার x ডিভাইডেড বাই x, রুট কাটাকাটি করে দাও, তাহলে √2 sin x/x। এবার দেখো তো sin x/x এটার মান কত? 1, তাহলে কি পরে থাকবে? √2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে √2। ওকে, খুব সহজ ম্যাথ এগুলো। দেখো উপরে একটা টেন ইনভার্সের ফাংশন, নিচে একটা সিঙ্গেল এক্সের ফাংশন। তাহলে আমি বললাম ওই 5টা ফাংশনের মধ্যে যদি কোনো একটা ফাংশন থাকে শুধু সংখ্যাগুলো রেখে দিলেই হবে। তো এখানে সংখ্যা কি আছে? উপরে 2 আর নিচে কি আছে? 3, তাহলে অ্যান্সার কি? 2/3। তোমরা বিস্তারিত করে দেখবা সিকিউর জন্য, এমসিকিউতে এটা মনে রাখলেই হবে। এইটা কিন্তু sin x/x নাই, এখানে কিন্তু x ডিগ্রি বলা আছে, ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হবে। ঠিক আছে, আমরা কি জানি বলো তো? পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, অতএব 1 ডিগ্রি সমান কি লেখা যায়? পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান, অতএব x ডিগ্রি এটা ইকুয়াল টু লেখা যাবে x পাই ডিভাইডেড বাই 180। অর্থাৎ আমাকে x ডিগ্রিতে রেখে ম্যাথ করলে হবে না, আমাকে ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হবে। তো আলটিমেট ম্যাথটা হচ্ছে এইরকম, সাইন লিমিট x টেন্ডস টু 0 সাইন 2 ইন্টু x পাই ডিভাইডেড বাই 180 আর নিচে কি? x। এইবারও খেয়াল করো, উপর আমার শুধু সাইনের ফাংশন, নিচে সিঙ্গেল এক্সের ফাংশন, তাহলে সংখ্যাগুলো রেখে দিলে অ্যান্সার চলে আসবে। সংখ্যাগুলো রেখে দিই, সংখ্যা কি আছে? 2 আছে, পাই আছে, 180 আছে, আর নিচে তো 1, কাটাকাটি করলে কি থাকে? পাই ডিভাইডেড বাই 90। আমার অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। ওকে, পরের ম্যাথ। এইখানে আসার পরে আমরা ওই 5টা ফাংশনের মতো আরও 2টা ফাংশন দেখব, যে 2টা ফাংশনের ক্ষেত্রেও আমার জাস্ট সংখ্যাগুলো রেখে দিলেই হবে। সেই 2টা ফাংশনগুলো হচ্ছে এইরকম, ln 1 প্লাস এক্স, এক্সের জায়গায় অন্য কিছু থাকতে পারে, আমি জাস্ট সংখ্যাটা নিব। ln 1 প্লাস এক্স এইটা, আরেকটা হচ্ছে e⁻x - 1। এই 2টা টাইপের ক্ষেত্রেও যদি আমি জাস্ট সংখ্যাগুলো রেখে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসবে। এখন উপরে যেই ম্যাথটা আছে এই ম্যাথে খেয়াল করে দেখো আমার 1 প্লাস কিছু নাই, 1 মাইনাস জিনিস আছে। এখন 1 প্লাস নাই, মাইনাস আছে, এটা কি আমি প্লাসে আনতে পারবো না? পারবো। কিভাবে? লিমিট x টেন্ডস টু 0, আমি যদি এটাকে এইভাবে লিখি ln 1 প্লাস মাইনাস 3x, আর নিচে এটাকে আমি যদি এইভাবে লিখি মাইনাস 3x, সামনে একটা মাইনাস দিয়ে গুণ করে দিলাম, এই নিচের মাইনাস এই মাইনাস কাটাকাটি কি আলটিমেটলি সেম থাকবে। সূত্র হচ্ছে এইরকম, লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স এটা ইকুয়ালস টু 1, আর লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 1 ডিভাইডেড বাই এক্স এটা ইকুয়ালস টু 1। ওই যে 4টা সূত্র পড়ছিলাম এটার সাথে এই 2টা সূত্র আরও এক্সট্রা, মানে টোটাল 6টা সূত্র। সো এদের ক্ষেত্রেও ওইগুলোর মতোই নিয়ম, আমি জাস্ট সংখ্যাগুলো রেখে দিব। তাহলে যদি আমি সংখ্যাগুলো রেখে দিই, আমি এটাকে কিন্তু প্লাস আকৃতিতে নিয়ে আসছি, এই আকৃতিতে নিয়ে আসছি। 1 প্লাস যেটা আছে নিচেও সেম জিনিস থাকতে হবে, তাহলে 1 প্লাস যেটা আছে নিচেও সেম জিনিস আছে। তাহলে সংখ্যাগুলো যদি রেখে দেই, উপরে সংখ্যা কত থাকতেছে? -3, নিচেও -3, আর সামনে একটা মাইনাস, তাহলে -3 কাটাকাটি করলে হয় 1, আর সামনে মাইনাসে -1, তাহলে আমার অ্যান্সার হবে কোনটা? বি নাম্বারটা। ওকে, এই টাইপের ম্যাথ কীভাবে সলভ করব? খেয়াল করো, এখানেও কিন্তু n এর লিমিট ইনফিনিটি পর্যন্ত আরেকটা ভগ্নাংশ আছে। তাহলে আমাকে যেটা করতে হবে, সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ দিতে হবে। উপরেও সেম কাজ, নিচেও সেম কাজ,
বাট আগেরটার সাথে পার্থক্য হচ্ছে আগেরটাতে আমরা উপরে এবং নিচে সেম জিনিস দিয়ে ভাগ দিতাম, এবার আর সেম জিনিস নিয়ে ভাগ দিব না। এবার আমরা কি করব, উপর থেকেও কমন নিব, নিচের থেকেও কমন নিব বড় সংখ্যাটা। তাহলে উপর থেকে যদি বড় সংখ্যাটা কমন নিই, এখানে আছে 5, এখানে আছে 7, তাহলে 7 টু দি পাওয়ার n+1 এইটা কমন নিব। এইটা কমন নিলে কি পড়ে থাকবে, 5 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার n+1, আর এখানে পড়ে থাকবে 1। নিচে 7 টু দি পাওয়ার n যদি কমন নেই কি পড়ে থাকবে, 5 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার n-1। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, 5 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার ইনফিনিটি, এটার মান কি আসবে আমাকে বলো। 5 ডিভাইডেড বাই 7 এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশের মান 1 থেকে বড় আসবে না ছোট আসবে? ছোট আসবে, কারণ উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়। 1 থেকে ছোট একটা সংখ্যা ধরো 0.1, এটা কি 1 থেকে ছোট না? এবার এটাকে স্কোয়ার করো তো, 0.01 আসবে। আবার স্কোয়ার করো, 0.001 আসবে। কমতেছে আস্তে আস্তে। তুমি যদি ইনফিনিটি টাইম এটাকে স্কোয়ার করতে থাকো, মানে ইনফিনিটি, এটার পাওয়ার যদি ইনফিনিটি করে দাও, তাহলে কমতে 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 একসময় গিয়ে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যদি একটা ছোট জিনিসের নিচে বড় জিনিস থাকে আর পুরোটার উপর ইনফিনিটি থাকে, তখন সেটার মান 0 হয়ে যায়। তাহলে আমাদের এই জিনিসটার মান হয়ে যাবে 0, এই জিনিসটার মান হয়ে যাবে 0, কারণ উপরে একটা ছোট সংখ্যা আছে, নিচে একটা বড় সংখ্যা আছে। তাহলে এটার উপরে যদি পাওয়ার ইনফিনিটি করে দেই, তাহলে মানটা 0 চলে আসে। তাহলে আলটিমেটলি কী পড়ে থাকতেছে, 7 টু দি পাওয়ার n ইন্টু 7 ডিভাইডেড বাই 7, n+1কে আমি ভেঙে রাখলাম। তাহলে এই 7 টু দি পাওয়ার n আর 7 টু দি পাওয়ার n কাটাকাটি গিয়ে আমার আলটিমেটলি পড়ে থাকতেছে 7। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি 7। একটা ছোট্ট কোশ্চেন, যদি সেম ম্যাথটাই লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটি থাকতো, তাহলে অ্যান্সার কি আসতো? একটু কমেন্টে জানাবে আমাকে। ওকে, জাস্ট ইনফিনিটির জায়গায় মাইনাস ইনফিনিটি। নিচের ম্যাথটা x এর লিমিট, সরি এটা ইনফিনিটি হবে, টাইপিং মিস্টেক। x এর লিমিট ইনফিনিটি পর্যন্ত 2ln 1 প্লাস x মাইনাস ln 1 মাইনাস x। এইটা কীভাবে করব? আমার তো এখানে ভগ্নাংশও পাইতেছি না, আবার ইনফিনিটির যে দুইটা স্পেশাল সূত্র দেখছিলাম ওইটাও পাইতেছি না। কিন্তু লগারিদম যদি ভালোভাবে জেনে থাকো, তাহলে এখানে তুমি ভগ্নাংশ নিয়ে আসতে পারবা। কিভাবে? 2টা রেখে দিলাম, ln 1 প্লাস এক্স মাইনাস ln 1 মাইনাস এক্স, এটাকে কি ভগ্নাংশে নেওয়া যায় না? ln 1 প্লাস এক্স মাইনাস ln 1 বাই 1 মাইনাস এক্স, এটাকে কি আমি ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই ln 1 মাইনাস এক্স বলতে পারি? তাহলে ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এটা আমি বলতে পারি। এইবার দেখো তো আমার ইনফিনিটি চলে আসছে না? লিমিট x টেন্স টু 0 ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। তাহলে আমার উপরে x এর সর্বোচ্চ ঘাত কত? 1, আর নিচে x এর সর্বোচ্চ ঘাত কত? -1। তাহলে 2 লিমিট x টেন্স টু ইনফিনিটি, উপরে আমার x এর ঘাত হচ্ছে সর্বোচ্চ 1, নিচে -1। খেয়াল করো তো, লনের ভিতরে -1 আসছে না? তো লনের ভিতরে -1 আসা মানে অসংজ্ঞায়িত। তাহলে অ্যান্সার হবে সি নাম্বারটা। ওকে, পরের ম্যাথে যাই। লিমিটের লাস্ট ম্যাথ, এটা তোমরা করবা আগেরটার মতোই, হুবহু সেম 19 নম্বর ম্যাথের মতো হোমওয়ার্ক। ওকে, এটার মধ্যে দিয়ে আমাদের লিমিটের যে এমসিকিউ ছিল এই এমসিকিউগুলো শেষ। এখানে যে কটা কনসেপ্ট পড়াইছি এই কটা কনসেপ্টের মধ্যেই তোমার বোর্ড পরীক্ষায় বা কলেজের পরীক্ষায় এমসিকিউ আসবে, আশা করি সলভ করতে পারবা। এবার আমরা চলে যাচ্ছি আমাদের নর্মাল অন্তরীকরণ বা অন্তরজ নির্ণয়ের যে ম্যাথগুলো, খুবই সহজ সহজ ছোটো ছোটো ম্যাথ। দেখো এখানে কি আসছে, 3 টু দি পাওয়ার এক্স
এটার ডিফারেন্সিয়েশন কি? তাহলে আমরা কি জানি বলো তো, ডি বাই ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এটার ডিফারেন্সিয়েশন কি? এ টু দি পাওয়ার এক্স ln এ। তাহলে 3 টু দি পাওয়ার এক্স, এটার ডিফারেন্সিয়েশন কি হবে? 3 টু দি পাওয়ার এক্স ln 3, এক লাইনের ম্যাথ। পরেরটা ডি বাই ডি এক্স লগ এ বেস 2x। তাহলে আমরা এটার অন্তরীকরণ করার সূত্র শিখছিলাম কিভাবে। শুরুতে এটাকে আমরা সিম্পলিফাই করে নিতে পারি, এটাকে লেখা যায় ln x ডিভাইডেড বাই ln a। কীভাবে লেখা যায় এটা তোমরা বাসায় গবেষণা করবা, বা ছোটোকালে যারা লগারিদম ভালো করে পড়ে আসছো তারা খুব সহজেই বুঝতে পারবা। এইবার 1 বাই ln a এটা ধ্রুবক, আর ln x এটার ডিফারেন্সিয়েশন কি? 1 বাই x। তাহলে আলটিমেটলি আমার পরে থাকবে কি? 1 বাই x ln a। এইখানে আমি যদি এটা ডিফারেন্সিয়েশন করি কি পরে থাকবে? 1 বাই 2x ln a। কিন্তু ভাইয়া আমাদের এই সূত্রে এইখানে ছিল x, এইখানে আছে 2x, তাহলে আমি 2xটাকে মনে মনে x ধরে ডিফারেন্সিয়েশন করে ফেলছি। যদি কোনো একটা জিনিসকে যেটা নিচে x ছিল না ওইটার জায়গায় x ধরে ডিফারেন্সিয়েশন করে ফেলো, তাহলে যেটা করতে হবে, আমাদের একটা চেইন রুল ছিল, চেইন রুলটা হচ্ছে যাকে x ধরে ডিফারেন্সিয়েশন করছি তাকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিতে হবে। ঠিক আছে, আবারও বলি, আমাদের সূত্র ছিল log a বেস x, log a বেস x এটার সূত্র 1 বাই x ln a। তাহলে আমরা এই 2x কে মনে মনে x ধরে ডিফারেন্সিয়েশন করছি, কিন্তু 2x তো x ছিল না, এই কারণে 2x এর ডিফারেন্সিয়েশন আবার গুণ করতে হবে। আলটিমেটলি কি থাকে? 2x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2, আর নিচে হচ্ছে কি 2x ln a। তাহলে 2 2 কাটাকাটি কি হয়? কি থাকবে? 1 বাই x ln a। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? ডি নাম্বারটা। ওকে, তারপরটাতে যাই আমরা। y স্কোয়ার ইকুয়াল টু এক্স, দেন y1 কত? y1 মানে dy বাই dx কত? y স্কোয়ার ইকুয়াল টু যদি x হয় তাহলে y ইকুয়াল টু কি? রুট এক্স। তাহলে dy বাই dx ইকুয়াল টু কি হবে? রুট এক্সের ডিফারেন্সিয়েশন কি? 1 বাই 2 রুট এক্স। তাহলে কি ডি নাম্বারটা অ্যান্সার 1 বাই 2 রুট এক্স। ওকে, পরেরটা, এইটা একটা সুন্দর ম্যাথ, কয়েকটা কনসেপ্ট এই ম্যাথের মধ্যে আছে, তো দেখি এটা কীভাবে সলভ করা যায়। সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে সলভ করবো কীভাবে? খেয়াল করো, যদি আমরা সরাসরি এটাকে ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে। তা আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে সিম্পলিফাই করা। সিম্পলিফাই কীভাবে করব? এইটাকে আমি লিখতে পারি ডি বাই ডি এক্স কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, বিপরীত ত্রিকোণমিতির সূত্র। আমি যদি এটাকে উল্টায় দিই তাহলে সেক কজ হয়ে যাবে। ওকে, এইবার কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার একটা সূত্র ছিল। সূত্রটা কি? এইটার সূত্রটা হচ্ছে 2 tan ইনভার্স এক্স এর সূত্র। এটা বিপরীত ত্রিকোণমিতি থেকে আসছে। যদি তোমার প্রমাণ করতে মনে চায় তাহলে তুমি এক্স এর মান টেন থিটা ধরে প্রমাণ করতে পারবা, সমস্যা নেই। তাহলে আমাদের এখন ডিফারেন্সিয়েশন করতে হবে হচ্ছে 2 tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 2 tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 2 তো ধ্রুবক, তার মতো পরে থাকবে। tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার হবে 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এই বিপরীত ত্রিকোণমিতির সূত্রগুলো একটু মনে রাখতে হবে। তাহলে আমি 3টা সূত্র লিখে দিচ্ছি যেহেতু কনসেপ্ট চলে আসছে। 2 tan ইনভার্স এক্স এর সূত্র tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার, কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে যদি আমাকে এরকম বড় একটা জিনিসের ডিফারেন্সিয়েশন করতে দেয়, আমি এই বড় জিনিসের ডিফারেন্সিয়েশন করব না, আমি এটাকে 2 tan ইনভার্স এক্স লিখে ডিফারেন্সিয়েশন করবো, আমার ডিফারেন্সিয়েশন এক লাইনে শেষ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই 3টা সূত্র কুত্তা মারা মুখস্থ করতে হবে। কি মুখস্থ? কুত্তা মারা মুখস্থ করতে হবে। ওকে, এইখানে খেয়াল করো, একটা চিউট ম্যাথ আছে।
চিউট, খুবই সুন্দর একটা ম্যাথ। সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু 5, একটা ফাংশন দেওয়া আছে যে ফাংশনের মানটা ধ্রুবক 5। আমাকে বলছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটার মান কত? এটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। তোমরা যারা মূল নিয়ম অন্তরীকরণ পড়ছো তারা জানো এইটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। এখন কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে আমরা যে নর্মাল অন্তরীকরণগুলো করি সেটা মেনলি এই সূত্র থেকেই আসে। অর্থাৎ এই সূত্রটা মানেই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স করা। এক কথায় আমরা যদি সূত্রে মান বসায় করি সেটা মূল নিয়মে হয়, আর ডিরেক্ট করে দিলে সেটা নর্মাল নিয়মে হয়, মূল নিয়মে না। ঠিক আছে, এই জিনিসটা মানেই হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। ঠিক আছে, কার ডিফারেন্সিয়েশন? এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন। আমার এখানে এফ অফ এক্স কে 5 তো ধ্রুবক, তো 5 এর ডিফারেন্সিয়েশন কত? 0। ঠিক আছে, প্রশ্ন দেখতে কঠিন বা উত্তর সহজ। ঠিক আছে, প্রশ্নটা কঠিন, অ্যান্সারটা সহজ। এটা ফিজিক্সের ম্যাথ ছোটকালের। s ইকুয়াল টু 5t কিউব মাইনাস 9t স্কোয়ার প্লাস 3t প্লাস 2 হলে t ইকুয়াল টু 4 সেকেন্ড সময় পর তার বেগ কত একক হবে? তাহলে s দেওয়া আছে আমাকে কি 5t কিউব মাইনাস 9t স্কোয়ার প্লাস 3t প্লাস 2। তাহলে আমরা জানি কি বেগ ইকুয়াল টু কি ds ডিভাইডেড বাই dt। বেগ মানে কি সরণকে সময় দ্বারা ভাগ। ওইটা কখন? যখন সরণের মান কনস্ট্যান্ট। কিন্তু এখানে তো সরণের মান কনস্ট্যান্ট না, এখানে টি এর মান চেঞ্জ করলে প্রত্যেকবার সরণের মানও চেঞ্জ হবে। যখনই আমি দেখব যে এটা একটা কনস্ট্যান্ট মান না হয়ে এটা একটা পরিবর্তনশীল মান, তখনই আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 5 এর মতো 5 থাকলো, টি কিউবের ডিফারেন্সিয়েশন কি 3t স্কোয়ার, তার মানে 15t স্কোয়ার মাইনাস 2টা সামনে চলে আসবে 18t প্লাস 3। এটা হচ্ছে আমার বেগের মান। এখন আমাকে বলছে t ইকুয়াল টু 4 সেকেন্ড সময় পর বেগ কত হবে? তাহলে t এর মান 4 বসায় দিই। t এর মান 4 বসায় দিলে কি হবে? 15 ইন্টু 16 মাইনাস 18 ইন্টু 4 প্লাস 3। এটার মানটা বের করে অ্যান্সার বের করে ফেলবা। ঠিক আছে, বাকিটা তোমাদের কাজ। ওকে, ডি বাই ডিএক্স অফ কসেক ইনভার্স এক্স, এটা ডাইরেক্ট সূত্র, ভাষায় হোমওয়ার্ক। এই ম্যাথটা ম্যাথের দিকে তাকায় বলো কোনো কিছু বোঝা যাচ্ছে কিনা। কি বলা আছে খেয়াল করো তো। এফ অফ এক্স ইকুয়ালস টু 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এইখানে টাইপিং মিস্টেক আছে, শুরুতে একটা 10 ইনভার্স ছিল, 10 ইনভার্স এক্স ছিল, শুরুতে একটা 10 ইনভার্স এক্স ছিল। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 10 ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আর জি অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে সাইন ইনভার্স সাইন রুট এক্স। তাহলে ভাইয়া আমি এফ অফ এক্স ইকুয়াল টু কী লিখে দিতে পারি? 2 10 ইনভার্স এক্স। আর জি অফ এক্স ইকুয়াল টু কী লিখে দিতে পারি? সাইন ইনভার্স আর সাইন তো চলে যাবে কাটাকাটি, তাহলে শুধু রুট এক্স। এবার এটা বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ। প্রথমে বলা আছে এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এফ প্রাইম অফ এক্স মানে হচ্ছে এফ অফ এক্সের ডিফারেন্সিয়েশন। তো 2 10 ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন কি? 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। 2 এর মধ্যে 2 থাকবে, আর 10 ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন কি 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমার এটা সঠিক। 2 নাম্বার রুট এক্সের ডিফারেন্সিয়েশন। রুট এক্সের ডিফারেন্সিয়েশন কি 1 বাই 2 রুট এক্স। তাহলে জি প্রাইম অফ এক্স আসবে 1 বাই 2 রুট এক্স, কিন্তু আমার এখানে দেওয়া আছে 1 বাই রুট এক্স, তার মানে এটা হবে না। 3 নাম্বার এফ অফ 1 ইকুয়াল টু পাই বাই 2, অর্থাৎ এফ এর এখানে যদি আমি 1 বসাই তাহলে পাই বাই 2 আসে কিনা। তাহলে দেখি তো 10 ইনভার্স 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে 10 ইনভার্স 2 ডিভাইডেড বাই 0 সামথিং বাই 0 মানে কত? ইনফিনিটি। 10 কত ডিগ্রির মান? ইনফিনিটি। পাই বাই 2 এর মান, তার মানে আমার এটা সঠিক। ওকে, তাহলে অ্যান্সার হবে কি 1 ও 3। ওকে, পরেরটাতে আমরা যাই। ডি বাই ডিএক্স অফ এক্স ইনভার্স 9, এটা তোমরা বাসায় করবা, এক লাইনের ম্যাথ। ওকে, আচ্ছা এই ম্যাথটা খেয়াল করো।
কি বলা আছে, উপরে আছে √1 প্লাস সাইন 2x আর নিচে আছে সাইন x প্লাস কজ x। দেখতে খুবই কঠিন মনে হচ্ছে, বাট জিনিসটা একদম সহজ। কিভাবে? যদি কখনো √1 প্লাস সাইন 2x বা শুধু 1 প্লাস সাইন 2x দেখো, সেটাকে এইভাবে সিম্পলিফাই করবা। খেয়াল করো তো, 1কে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর সাইন 2xকে কি লিখতে পারি, 2 সাইন এক্স কজ এক্স। তাহলে আমাদের ভিতরে যেটা আসতেছে সেটা হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার। তাহলে রুট আর স্কোয়ার কাটাকাটি দিলে আমাদের কি থাকতেছে, সাইন এক্স প্লাস কজ এক্স। তাহলে আমার উপরেও সাইন এক্স প্লাস কজ এক্স, নিচেও সাইন এক্স প্লাস কজ এক্স। তাহলে আমার আলটিমেটলি পরে থাকে হচ্ছে 1। তাহলে d/dx অফ 1 মানে কত, 0। তাহলে অ্যান্সার কিন্তু 1 না, অ্যান্সার 0। ঠিক আছে, এতটুকু সিম্পলিফাই করলে 1 আসে, বাট তার ডিফারেন্সিয়েশন কত, 0। ওকে, পরেরটাতে যাই। f of 1 equal to 6, f prime of 1 equal to 3, then d/dx of log f of e to the power x। এটা চেইন রুল দিয়ে সলভ করতে হবে। কিভাবে, খেয়াল করো। অন্তরীকরণ এবং যোগজীকরণ এই দুইটা চ্যাপ্টারে যদি লগের কোনো বেজ না দেওয়া থাকে, তাহলে সেই লগটা হচ্ছে ন্যাচারাল লগারিদম বা ln। তাহলে আমাদের আলটিমেট সূত্রটা হচ্ছে বা ম্যাথটা হচ্ছে এইটা, যে ln f of e to the power x। ওকে, তাহলে ln e to the power f of e to the power x। এবার একটু খেয়াল করো তো, আমরা যেটা ডিফারেন্সিয়েশনের সূত্র জানি সেটা হচ্ছে ln x বা ln x এর সূত্র জানি আমরা, কিন্তু এখানে ln x নাই, ln এর পরে অন্য কিছু একটা আছে। তাহলে আমরা যেটা করব, এটাকে মনে মনে x ধরে নিব। তাহলে এখানে আছে ln f of e to the power x, বাট আমি মনে মনে চিন্তা করব এখানে ln x আছে। তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন কি, 1/x। তাহলে শুরুতে আমরা যেটা করে ফেলবো, 1/x লিখে দিব, x এর জায়গায় যে আছে সে থাকবে। এইবার x এর জায়গায় যেহেতু x ছিল না, অন্য কিছু ছিল, সেহেতু যেই জিনিসটা x এর জায়গায় ছিল ওই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। x এর জায়গায় f of e to the power x ছিল, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে দেখো, 1/f of e to the power x। f of e to the power x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, f prime of e to the power x। এরপরে কি করব, প্রশ্নের দিকে তাকাও। f of 1 equal to দেওয়া আছে 6, তাহলে আমার লাগবে f of e to the power x। এইটা এখন কিভাবে বের করব, f of 1 equal to দেওয়া আছে 6, তাহলে f prime of 1 equal to দেওয়া আছে 3, তাহলে f of e to the power x আর f prime of e to the power x কিভাবে বের করব, এটা বাসায় চিন্তা করবা তোমরা। ঠিক আছে, বাসায় চিন্তা করে কমেন্টে জানাবা। ঠিক আছে, আমি আর করে দিলাম না, দেখি কে কতটুকু চিন্তা করতে পারো। এটা একটা সুন্দর জিনিস। এইখানে দেখো কি বলা হচ্ছে, cos 1/x এটার ডিফারেন্সিয়েশন। এবার আমাকে বলো, cos 1/x এটার ডিফারেন্সিয়েশনের সূত্র তুমি পড়ছো, পড়ো নাই? আমরা পড়ছি কি, cos x এর ডিফারেন্সিয়েশন, কিন্তু এখানে আছে cos 1/x। তো প্যারা কি, আমরা এই 1/x কে মনে মনে কি ধরে নিব, x ধরে নিব। তাহলে আপাতত আমার কাছে মনে হচ্ছে এটা cos 1/x এর ডিফারেন্সিয়েশন, বাট আমরা শুরুতে cos x এর ডিফারেন্সিয়েশন করব। cos x এর ডিফারেন্সিয়েশন কি, মাইনাস সাইন x, তাহলে এটা আসবে মাইনাস সাইন 1/x ইন্টু যাকে x ধরছি তার ডিফারেন্সিয়েশন। কথা বুঝছো? এতটুকু করতে পারলে চেইন রুল আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তোমার যেইখানে x থাকার কথা সেখানে যদি xটা না পাও, ওইটাকে মনে মনে x ধরে নিবা, ডিফারেন্সিয়েশন করার পরে ওই জিনিসের ডিফারেন্সিয়েশন আবার গুণ করে দিবা। তাহলে মাইনাস সাইন 1/x আর 1/x এর ডিফারেন্সিয়েশন কি, মাইনাস 1/x স্কোয়ার। মাইনাস মাইনাস কাটা দিলে কি থাকে, 1/x স্কোয়ার সাইন 1/x। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, বি নাম্বারটা। ওকে, পরে
এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। আমাকে এটা ডিফারেন্সিয়েশন বের করতে হবে। তাহলে মনে হচ্ছে এটা কঠিন, কিন্তু আসলে সহজ। কিভাবে? এফ অফ এক্স 1 মাইনাস কজ এক্স, এটা একটা সূত্র ছিল না ত্রিকোণমিতির? কি সূত্র? 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর নিচেরটা কি? 2 কজ স্কোয়ার এক্স বাই 2। তাহলে 2 যদি আমি কাটাকাটি করে দেই, তাহলে আমাদের কি থাকবে? সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার মানে হচ্ছে টেন স্কোয়ার এক্স বাই 2। তো এটা ডিফারেন্সিয়েশন কীভাবে করব? তাহলে ডি বাই ডি এক্স অফ টেন স্কোয়ার এক্স বাই 2। ভালো করে খেয়াল করো, চেইন রুল একদম ক্লিয়ার হয়ে যাবে। টেন স্কোয়ার বা 10x বাই 2 হোল স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েশন। তো এটা তো সরাসরি কোনো ডিফারেন্সিয়েশন আমরা পড়ি নাই, আমরা পড়ছি কি এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন। আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে 10 স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, 10 স্কোয়ারের ডিফারেন্সিয়েশন। তার মানে 10x বাই 2 যেই জিনিসটা আছে পুরাটাকে আমি মনে মনে এক্স ধরে নেব। তাহলে এটাকে আমি মনে মনে এক্স স্কোয়ার ধরবো। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি? 2x, তাহলে এটা হবে কি 2x ইন্টু যাকে এক্স ধরছিলাম তার আবার কি ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 2 10x বাই 2 ইন্টু 10x বাই 2, 10x বাই 2। খেয়াল করো, আমরা তো পড়ছি 10x এর ডিফারেন্সিয়েশন, কিন্তু এখানে আছে 10x বাই 2, তাহলে এটাকে মনে মনে এক্স ধরে নিব। এবার আমাকে বলো 10x এর ডিফারেন্সিয়েশন কি? sec স্কোয়ার এক্স ইন্টু ডি বাই ডি এক্স অফ কাকে এক্স ধরছি? এক্স বাই 2কে। কথা বুঝতে পারছো? এক্স বাই 2কে এক্স ধরছি, তাহলে আমি এখন এক্স বাই 2 এর ডিফারেন্সিয়েশন আবার করব। এরকম কিন্তু অনেকবার নেস্টিং হতে পারে, ঠিক আছে? তুমি যখনই দেখবা এক্সের জায়গায় যেটা থাকার কথা ছিল সেটা নাই, অন্য কিছু আছে, ওই পুরোটাকে তুমি এক্স ধরে নিবা। ওকে, তাহলে এবার আমাদের কি থাকতেছে? 10x বাই 2 ইন্টু sec স্কোয়ার এক্স বাই 2। এক্স বাই 2 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে হাফ, আর এই 2টা যদি এবার গুণ করে দিই কাটাকাটি চলে যাবে, তাদের অ্যান্সার থাকতেছে কি? বি নাম্বারটা। ওকে, আচ্ছা, 10 ইনভার্স e টু দি পাওয়ার এক্স। খেয়াল করো তো, জাস্ট এক্সের জায়গায় কি আছে? e টু দি পাওয়ার এক্স আছে, বাকিটা তোমরা বাসায় করে নিবা। এইটা 10 ইনভার্স 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 4x স্কোয়ার। আমরা একটা সূত্র পড়ছিলাম যে 2 10 ইনভার্স x, এইটাই কষ্ট লেখা যায় কি 10 ইনভার্স 2x 1 মাইনাস x স্কোয়ার। কিন্তু এই চেহারাটা আর এই চেহারাটা কাছাকাছি যায়, কিন্তু হুবহু মিলতেছে না। কিছু একটা মনে হয় নাড়া দিলে আমাদের এটা মিলে যাবে। কিভাবে নাড়া দিব? আমরা এই 4xকে লিখতে পারি। খেয়াল করো, তুমি বুঝবা কেমনে যে কিভাবে নাড়া দিব? 2x এর জায়গায় আছে 4x, আর x স্কোয়ারের জায়গায় আছে 4x স্কোয়ার। তাহলে কি আমি বলতে পারি না ভাই x এর জায়গায় 2x আছে? দেখো দেখো, আমি এটাকে কি এইভাবে লিখতে পারি না? 10 ইনভার্স 2 ইন্টু 2x 1 মাইনাস 2x হোল স্কোয়ার, এইভাবে লিখতে পারি না? তাহলে খেয়াল করো, 2 10 ইনভার্স x এর সূত্র ছিল এইটা, 2 ইন্টু x 1 মাইনাস x স্কোয়ার, অর্থাৎ 2 10 ইনভার্স x x x। কিন্তু এইখানে কি আছে? 2x 2x। তাহলে আমাদের এটার যে সূত্রটা সেটা হবে 2 10 ইনভার্স 2x। ওকে, তার ডিফারেন্সিয়েশন তো সহজ, 2 2 কে মতো রাখলাম। 10 ইনভার্স 2x এর সূত্র কি? 1 বাই 1 প্লাস 2x কে মনে মনে x ধরতে হবে। আমরা তো 10 ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন জানি, 10 ইনভার্স 2x এর ডিফারেন্সিয়েশন তো জানি না। তাহলে 2x কে মনে মনে x ধরবো। তাহলে 2x হোল স্কোয়ার মানে কত? 4x স্কোয়ার, যাকে x ধরছি তার ডিফারেন্সিয়েশন। তাহলে আলটিমেটলি কি পরে থাকবে? 2 ইন্টু এখান থেকে আরেকটা 2 আসবে, আর নিচে 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে আমাদের পরে থাকবে কি? এখানে অ্যান্সারটা নাই, ঠিক আছে? অ্যান্সার হবে এইটা, সঠিক অ্যান্সার এখানে নাই।
ওকে, পরটাতে যাই। সাইন ইনভার্স 2x, এটা হোমওয়ার্ক। আমরা সাইন ইনভার্স x এর সূত্র জানি, তো সূত্রটা আমি লিখে দিই। ddx অফ সাইন ইনভার্স x এর সূত্র হচ্ছে কি 1/√1 - x²। এখানে x এর জায়গায় 2x আছে, তাহলে x এর জায়গায় 2x বসায় সূত্র বসায় দিব, তারপর আবার 2x এর ডিফারেন্সিয়েশন করব। এটা নিজেরা বাসায় ট্রাই করবা। ওকে, পরেরটা e⁻sin²x। খেয়াল করো তো, আমরা সূত্র পড়ছি কিসের? e⁻x এর ডিফারেন্সিয়েশনের সূত্র পড়ছি। e⁻x এর ডিফারেন্সিয়েশন কি? e⁻x, কিন্তু এইখানে e⁻sin²x আছে। তার মানে আমরা সূত্রে যেখানে x পড়ছিলাম সেখানে sin²x আছে। তাহলে আমি কি করব? এটাকে x ধরে নিব। এটাকে যদি x ধরি তাহলে e⁻x এর ডিফারেন্সিয়েশন কি? e⁻xc। কিন্তু ভাইয়া যাকে x ধরছিলাম তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ddx অফ sin²x বা sin x²। আমি একটু আলাদাভাবে লিখলাম তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে e⁻sin²x এটা থাকলো ইন্টু, আমরা তো x² এর সূত্র পড়ছি ডিফারেন্সিয়েশন, এখানে আছে sin x²। তাহলে সম্পূর্ণ sin x কে মনে মনে x ধরে নিব, তাহলে x² এর সূত্র কি? 2x। এবার যেহেতু x এর জায়গায় x ছিল না, sin x ছিল, তাহলে আমি কি করব? এখন sin x এর ডিফারেন্সিয়েশন গুণ করে দিব। ঠিক আছে, তাহলে e⁻sin²x ইন্টু 2sin x। sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos x। আবার ত্রিকোণমিতি থেকে আমরা কি পড়ছি? 2sin x cos x মানে কি? sin 2x এর সূত্র। তাহলে আমরা বলতে পারি কি? e⁻sin²x ইন্টু sin 2x। তাহলে এটার অ্যান্সার কি হবে? বি নাম্বারটা। ওকে, সিম্পল। আচ্ছা, তারপরে এইখানে কি আছে দেখো তো, ddx অফ sin x²², এইটার ডিফারেন্সিয়েশন। তাহলে এটা বাসায় ট্রাই করবা। আমি কিন্তু সব ম্যাথ সলভ করে দিব না, কনসেপ্ট শিখিয়ে দিছি তোমাকে, এখন তুমি বাসায় বসে বসে সলভ করো। ওকে, এইটা √sec2x। আমরা কি √sec2x এর কোনো সূত্র পড়ছি ডিফারেন্সিয়েশনে? পড়ি নাই, আমরা পড়ছি কি? √x এর সূত্র। তাহলে এইটাকে যদি আমি √x ধরি মনে মনে, তাহলে sec2x কে কি ধরতে হবে? x ধরতে হবে। তাহলে আমরা বসায় দিব √x এর সূত্র কি? 1/2√x ইন্টু যাকে x ধরছি তার ডিফারেন্সিয়েশন, যাকে x ধরছি তার ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে 1/2√sec x ইন্টু sec2x, এটার ডিফারেন্সিয়েশন কি? ভাই আমরা তো sec2x এর ডিফারেন্সিয়েশন জানি না, আমরা জানি sec x এর ডিফারেন্সিয়েশন। তার মানে এখানে এই যে 2x জিনিসটা আছে, এটাকে মনে মনে কি ধরতে হবে? x ধরতে হবে। তাহলে sec x এর ডিফারেন্সিয়েশন কি জানি আমরা? sec x tan x ইন্টু যাকে x ধরছি তার ডিফারেন্সিয়েশন। তাহলে থাকতেছে কি? 1/2√sec x ইন্টু, সরি এখানে sec2x হবে, সরি sec2x tan 2x ইন্টু 2। তা 2 কাটাকাটি, নিচে আছে sec2x, উপরে আছে sec2x, নিচে আছে √sec2x। কাটাকাটি করে একটা √sec2x থাকবে, আর ইন্টু কি? tan 2x থাকবে। অপশনের সাথে মিলাইলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ভাই কোনো অপশনের সাথেই তো মিলতেছে না, কিন্তু খেয়াল করো তো, আমাকে y এর মান কত দেওয়া ছিল? √sec2x। তার মানে আমি এই জিনিসটাকে y বলতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি? এইটা y ইন্টু tan 2x। মেনলি কোশ্চেনে y = √sec2x দেওয়া ছিল, আমি একটু সংক্ষেপ করছিলাম আর কি। তো এটা আমি বলে দিই, এখানে y = এটা দেওয়া ছিল। ঠিক আছে, ওকে, তাহলে পরেরটাতে আমরা যাই।
cot 2√x, একদমই সহজ একটা জিনিস। cot x এর ডিফারেন্সিয়েশন কি বলো তো? এটাকে মনে মনে কি ধরবো? x। তাহলে cot x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস cot x cosec x, যাকে x ধরছি তার ডিফারেন্সিয়েশন। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করে ফেলবা, বাকিটুক তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, পারবা না? ইজি ম্যাথ। ওকে, পরেরটা cos 7x ডিগ্রি, এটাও তোমাদের হোমওয়ার্ক। x এর জায়গায় 7x ডিগ্রি আছে, তো ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ানে নিতে হয় আগেই বলছি। রেডিয়ানে নিবা, পুরোটাকে cos x এ ধরে ডিফারেন্সিয়েশন করবা, যাকে x ধরছো তার ডিফারেন্সিয়েশন গুণ করে দিবা, শেষ। ওকে, এইটাও তোমাদের হোমওয়ার্ক একদম। x এর জায়গায় জাস্ট 3x আছে। ln ax, এটাও হোমওয়ার্ক দিলেই পারতাম, কিন্তু তবু একটু বলে দেই। আমরা সূত্র শিখছি কিসের বলো তো? ln x এর। ln x এর সূত্র কি? 1/x। এখানে আছে ln ax, তাহলে ax কে মনে মনে কি ধরে নিব? x ধরে নিব। তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x, যাকে x ধরছি তার ডিফারেন্সিয়েশন। তাহলে কি থাকতেছে? 1/ax ইন্টু ax এর ডিফারেন্সিয়েশন কি? a। তাহলে a কাটাকাটি করে আমার অ্যান্সার কোনটা? সি নাম্বারটা। ওকে, পিচ্ছি পিচ্ছি ম্যাথ, জাস্ট কনসেপ্টটা থাকলেই হয়। সাইন কজ ইনভার্স এক্স, এটা একটা চিউট জিনিস। এইটা কি হবে অ্যাকচুয়ালি? তাহলে খেয়াল করো তো, সাইন কজ ইনভার্স এক্স, আমরা কি এটা সূত্র জানি সরাসরি? না। তাহলে আমি যেটা করব, এই সাইনটাকে রেখে বাকি ভিতরের পুরোটাকে কি ধরে নিই? এক্স। এইবার আমাকে বলো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র কি? কজ এক্স। তাহলে আসতেছে কি? কজ ইনভার্স এক্স ইন্টু যাকে এক্স ধরছি তার ডিফারেন্সিয়েশন, শেষ। কজ ইনভার্স এক্স মানে কি? এক্স। আর কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি? -1 ডিভাইডেড বাই √1 - x²। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? এই নাম্বারটা। ওকে, পরেরটা, এটা হোমওয়ার্ক। ফার্স্টে এইটাকে পুরোটাকে এক্স ধরবা, পরে এইটাকে এক্স ধরবা, হিন্টস দিয়ে দিলাম। x⁴2x, এইখানে আমাদের চলে আসছে যে কোনো কিছুর পাওয়ারে যদি x থাকে তাহলে সেটা কিভাবে সলভ করব। তাহলে আগে আমরা সূত্রটা দেখি। সূত্রটা হচ্ছে ddx অফ u⁴v ইকুয়ালস টু, যেইটা আছে সেটাকে আগে লিখে দিতে হবে, দেওয়ার পর একটা লন আনতে হবে ইউ এর সাথে, নিচে যেটা আছে তার সাথে একটা লন আনতে হবে। তাইলে লন আনলাম, তারপরে ভি এর ডিফারেন্সিয়েশন, ভি কে রাখলাম লন সহ ইউ এর ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে সূত্র। তাহলে উপরটা ডাইরেক্ট যদি আমরা সূত্র বসায় দেই, আমাদের ইউ হচ্ছে এক্স আর ভি হচ্ছে 2x। তাহলে সূত্র অনুযায়ী প্রথমে আমাকে যেটা আছে সেটা লিখে দিতে হবে। এইবার ইউ এর সাথে একটা লন আনতে হবে। তাহলে ইউ কে এখানে এক্স, তাহলে এক্সের সাথে একটা লন আনলাম, ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশন, এখানে ভি কে 2x, তাহলে 2x এর ডিফারেন্সিয়েশন, প্লাস ভি কে রাখবো 2x কে রাখবো, আর লন সহ এক্স ইউ এর ডিফারেন্সিয়েশন। থাকতেছে কি? x⁴2x, এখানে থাকতেছে কি 2 ln x, আর এখানে থাকতেছে কি 2x, আর ln x এর ডিফারেন্সিয়েশন কত? 1/x। এটা কাটাকাটি, তাহলে যদি 2টা বাইরে নিয়ে আসি, 2x⁴2x 1 প্লাস ln x। তাহলে এখানে কি অ্যান্সার আছে? হ্যাঁ আছে, ডি নাম্বারটা। ঠিক আছে, ওকে, সামনে আগাই। এইটা ইউ ইকুয়ালস টু কি বলো তো? এক্স, আর ভি ইকুয়ালস টু কি আছে? -1/x। তাহলে ডিফারেন্সিয়েশন কি হবে বলো তো? ডিফারেন্সিয়েশনটা হবে কি? সূত্র অনুযায়ী প্রথমে যা আছে তা রেখে দিব, দিয়ে ইউ এর সাথে একটা লন আনতে হবে, তাহলে ln x ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশন, -1/x এর ডিফারেন্সিয়েশন কি?
1/x² প্লাস ভিকে রাখবো আর ইউ সহ লন সহ ইউ এর ডিফারেন্সিয়েশন, তাহলে x টু দি পাওয়ার -1/x ln x ডিভাইডেড বাই x² মাইনাস 1/x ln x এর ডিফারেন্সিয়েশন 1/x। তাহলে নিচে একটা x² থাকে, দুই পাশে আমি বাইরে নিয়ে আসলাম, x টু দি পাওয়ার 1/x নিচে হচ্ছে x², উপরে থাকে ln x -1। এইখানে x এর পাওয়ার -1/x আর নিচে আছে 2, তাহলে কি আমি এটা লিখতে পারি না -1/x -2, জাস্ট নিচের এটাকে উপরে উঠাই দিলাম, আর থাকবে কি ln x -1। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? ডি নাম্বারটা। ওকে, পরের ম্যাটটা ln e x², এটাকে কিন্তু একবার ডিফারেন্সিয়েশন করতে বলে নেই, দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলছে। তাহলে প্রথমবার যদি আমি ডিফারেন্সিয়েশন করি সেটা আসবে কি, খেয়াল করো তো, ln e টু দি পাওয়ার x মানে কত, x, e টু দি পাওয়ার ln x মানে কত, x, অর্থাৎ ln আর e একসাথে থাকলে কি করা যায়, কাটাকাটি করা যায়। তাহলে আমাদের এই রাশিটা মেইনলি এইরকম d²/dx² অফ x², কারণ ln e 1 হয়ে যাবে কাটাকাটি করে। এবার আমি যদি একবার ডিফারেন্সিয়েশন করি, একবার ডিফারেন্সিয়েশন করলে x² ডিফারেন্সিয়েশন কি 2x, যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি 2x এর ডিফারেন্সিয়েশন কি 2, তাহলে আমাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা সি নাম্বার। ওকে, তাহলে এই ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক, x টু দি পাওয়ার x², আচ্ছা ট্রাই করবা। ওকে, এই ম্যাথটা y = sec x দেওয়া আছে, আমাকে একটা রাশির মান বের করতে বলছে y2 + y। তাহলে খেয়াল করো y = sec x দেওয়া আছে, y2 মানে হচ্ছে এই y কে দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে যেটা আসবে ওইটা। তাহলে আমি যদি বলি একবার ডিফারেন্সিয়েশন করি প্রথমে, y1 = কি sec x tan x, আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আরেকবার ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা যেটা করব, y2 = হচ্ছে y1 এর ডিফারেন্সিয়েশন। y1 এ খেয়াল করো এখানে দুইটা রাশি গুণ আকারে আছে, x এর দুইটা ফাংশন গুণ আকারে আছে, তাহলে সূত্র কার সূত্র বসবে, uv এর সূত্র কি ছিল, u কে রেখে v এর ডিফারেন্সিয়েশন প্লাস v কে রেখে u এর ডিফারেন্সিয়েশন। তাহলে u কে রাখলাম, sec x কে রাখলাম, tan x এর ডিফারেন্সিয়েশন কি sec² x প্লাস tan x কে রাখলাম, sec x এর ডিফারেন্সিয়েশন কি sec x tan x। তাহলে আমার আলটিমেট থাকতেছে কি y2 = sec কিউব x, বা আমরা যদি একটা কাজ করি এখান থেকে কি করতে পারি, কি কমন যায় বলো তো, sec x কমন যায়, sec x যদি কমন নিতে পারি তাহলে কি থাকে sec² x প্লাস tan² x, এইটা পরে থাকে। এবার আমাদেরকে জিজ্ঞাসা করছে যে y2 + y1 এটার মান কত, সরি y2 + y এটার মান কত। তো y এর মান দেওয়া ছিল কি sec x, তো আমরা যেটা করতে পারি মান বসায় দিই sec x sec² x প্লাস tan² x প্লাস sec x। এবার একটু খেয়াল করে দেখো, আমরা যদি আবার sec x কমন নেই তাহলে কি পরে থাকবে sec² x প্লাস tan² x -1। দেখো তো tan² x -1 এটাকে কি লেখা যায় বলো বলো বলো, tan² x -1 এটাকে কি লেখা যায়, দেখো আমাদের একটা সূত্র ছিল না sec² x minus tan² x = 1। ও সরি, এখানে তো +1 হবে, সরি। তাহলে এখান থেকে
sec স্কয়ার x ইকুয়াল টু কি লেখা যায় 1 প্লাস 10 স্কয়ার x। তাহলে এই যে 1 প্লাস 10 স্কয়ার x এটাকে আমরা বলতে পারবো কি sec স্কয়ার x। তাহলে এখানে একটা sec x থাকলো, ভিতরে দুইটা sec স্কয়ার x থাকলো, তাহলে আলটিমেটলি আমার আসতেছে কি দুইটা sec কিউব x। y এর মান দেওয়া ছিল sec x, তাহলে আমি sec x এর জায়গায় যদি y বসাই তাহলে কি আসতেছে 2y কিউব আসতেছে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে সি নম্বরটা। ওকে, একটু বড় ম্যাথ ছিল, বাট কনসেপ্টটা জানলে ম্যাথটা করা সহজ। ঠিক আছে, ওকে। পরের যে ম্যাথটা y ইকুয়াল টু cos ax প্লাস b, এটা দেওয়া আছে আমাকে। তারপর জিজ্ঞাসা করছে যদি আমি এই ওয়াইটাকে n বার ডিফারেন্সিয়েশন করি, একবার, দুইবার, তিনবার, চারবার, n বার, তাহলে আমার যে রাশিটা আসবে সেই রাশিটা কোনটা। তাহলে দেখো আমাদের যেটা দেওয়া আছে y ইকুয়াল টু cos ax প্লাস b, y1 মানে একবার ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে কি আসতেছে, এটাকে মনে মনে x ধরবো, cos x, cos x এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস sin x। ওকে, এইবার যাকে x ধরছি তার ডিফারেন্সিয়েশন, তাহলে মাইনাস sin ax প্লাস b ইন্টু ax এর ডিফারেন্সিয়েশন a, b এর ডিফারেন্সিয়েশন 0, তাহলে মাইনাস a ইন্টু sin ax প্লাস b। এইটাকে কি আমি এইভাবে লিখতে পারি না, a ইন্টু cos পাই বাই 2 প্লাস ax প্লাস b। খেয়াল করো cos পাই বাই 2 প্লাস সামথিং, সেকেন্ড কোয়ার্টেন্ট, সেকেন্ড কোয়ার্টেন্টে cos এর মান নেগেটিভ, আমাদের সাইনের আগেও কিন্তু নেগেটিভ ছিল। ওকে, তাহলে y1 এটা আসলো। এবার y2 এই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এটাকে রেখে দিলাম এইখানে, cos এটার ডিফারেন্সিয়েশন, তাহলে এটাকে মনে মনে x ধরে নেই, cos x এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস sin পাই বাই 2 প্লাস ax প্লাস b। যাকে x ধরছি তার ডিফারেন্সিয়েশন, কাকে x ধরছি পাই বাই 2 প্লাস ax প্লাস b, তাহলে a ইন্টু মাইনাস sin পাই বাই 2 প্লাস ax প্লাস b, পাই বাই 2 এর ডিফারেন্সিয়েশন কত 0, ax এর ডিফারেন্সিয়েশন a, b এর ডিফারেন্সিয়েশন 0, তাহলে আলটিমেটলি একটা a পরে থাকতেছে আমার। আর এই যেই রাশিটা আসলো এইটাকে কি আমি এইভাবে লিখতে পারি cos 2 ইন্টু পাই বাই 2 প্লাস ax প্লাস b, লিখতে পারি না 2 ইন্টু পাই বাই 2 প্লাস ax প্লাস b, হ্যাঁ এটা লেখা যায়। তাহলে এরকম করে আমরা যদি n বার ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা আসবে এরকম a টু দি পাওয়ার n cos n পাই বাই 2 প্লাস ax প্লাস b। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার nতম ডিফারেন্সিয়েশনের সূত্র। তাহলে মনে রাখবো কীভাবে, এটা সূত্র হিসাবে মুখস্থ রাখতে পারো। ঠিক আছে, সূত্র হিসাবে মুখস্থ রাখতে পারো, cos বা sin দুজনের ক্ষেত্রেই সেম, a টু দি পাওয়ার n cos n পাই বাই 2 প্লাস ax প্লাস b, দুজনের ক্ষেত্রেই সেম এটা। ওকে, পরেরটাতে যাই। y ইকুয়াল টু এটা দেওয়া আছে, এটাকে 3 বার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে সেটা জানতে চাইছে, সিম্পল একটা রাশি, হোমওয়ার্ক। sin 2x এটাকে n বার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে সেটা আমাদেরকে জানতে চাইছে, sin 2x। তাহলে খেয়াল করো একবার যদি ডিফারেন্সিয়েশন করি কি আসবে, sin 2x এর ডিফারেন্সিয়েশন কি cos 2x, x এর জায়গায় x ছিল না 2x ছিল, তাহলে 2x এর ডিফারেন্সিয়েশন গুণ 2x এর ডিফারেন্সিয়েশন কত 2, 2টাকে আমরা সামনে লিখি। তো ভাই একবার ডিফারেন্সিয়েশন করলাম একটা 2 আসছে, এইবার দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করো, 2টাকে 2 এর মতো রাখলাম, cos 2x এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস sin 2x, তাহলে মাইনাস চলে আসলো, যেহেতু cos 2x x এর জায়গায় 2x ছিল তারপর x 2x এর ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে মাইনাসটা সামনে চলে আসলো, একটা 2 থাকলো, এখান থেকে আরেকটা 2 স্কয়ার হবে, আর থাকবে কি
সাইন 2x। ওকে, এরকম যদি আমরা যাইতে চাই তাহলে n বার ডিফারেন্সিয়েশন করার পরে কি 2 টু দি পাওয়ার n আসবে না? 2 টু দি পাওয়ার n আসবে, আর তার সাথে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে সাইন n পাই বাই 2 প্লাস 2x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরেরটা 10x² দেওয়া আছে, এটা ডিফারেন্সিয়েশন জানতে চাইছে। খুব সিম্পল একটা ম্যাথ না, জাস্ট x এর জায়গায় x² দেওয়া আছে। তাহলে এটা হোমওয়ার্ক। y ইকুয়াল টু x টু দি পাওয়ার 10, আমাকে বলছে এটাকে 10 বার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে। খুবই চিউট একটা ম্যাথ, খেয়াল করো। y ইকুয়াল টু x টু দি পাওয়ার 10, তাহলে y1 ইকুয়াল টু কি আসবে 10 ইন্টু x টু দি পাওয়ার 9। একবার ডিফারেন্সিয়েশন করলাম, পাওয়ার 1 কমে গেল। y2 10 ইন্টু এই 9টা সামনে চলে আসলো x টু দি পাওয়ার 8, তাহলে দুইবার করলাম 2 কমে গেল। y3 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু x টু দি পাওয়ার 7, তিনবার করলাম, পাওয়ার 3 কমে গেছে। তাহলে আমরা বুঝতেছি প্রত্যেকবার ডিফারেন্সিয়েশন করার পরে পাওয়ার 1 করে কমবে। আর এইখানে খেয়াল করো তো একটা সিকোয়েন্স মেনটেন করে এক এক করে কমতেছে না, 10 9 8। আমি যদি আরও 7 বার ডিফারেন্সিয়েশন করি, আরও 7টা সংখ্যা এখানে গুণ হবে না? আর এক্সের পাওয়ার কি আরও 7 কমে যাবে না? তাহলে এটাকে যদি আমি 10 বার ডিফারেন্সিয়েশন করি, পড়ে থাকবে কি এরকম করে 1 পর্যন্ত পড়ে থাকবে না? আর এক্সের পাওয়ার 0 হয়ে যাবে না? তাহলে x টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে নিচে পড়ে থাকবে 1 থেকে 10 পর্যন্ত গুণ। 1 থেকে 10 পর্যন্ত যদি আমি গুণ করি সেটার মানে কি n ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এইবার এই 10 ফ্যাক্টরিয়ালকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ এই রাশিটাকে যদি আমি 11 বার ডিফারেন্সিয়েশন করি, তখন কিন্তু 0 হয়ে যাবে। কেন? কারণ 10 ফ্যাক্টরিয়াল এটা তো একটা ধ্রুবক, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়ে যাবে 0। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম, x এর সর্বোচ্চ ঘাত যত, তাকে ততবার ডিফারেন্সিয়েশন করা যাবে। এর চাইতে একবার ডিফারেন্সিয়েশন যদি বেশি করে ফেলি তাহলে সেটা 0 হয়ে যাবে। এই কথাটা যদি বুঝে থাকো তাহলে এই ম্যাথটা দেখো, y ইকুয়াল টু 5x টু দি পাওয়ার 6, মানে এইটাকে সর্বোচ্চ 6 বার ডিফারেন্সিয়েশন করা যাবে। 7 নাম্বার বার ডিফারেন্সিয়েশন যখন আমি করব তখন সেটা কি হয়ে যাবে 0। তাহলে আমার এটার অ্যান্সার কত 0। সুন্দর না? ওকে, x টু দি পাওয়ার n দেন y টু দি পাওয়ার yn কত, অর্থাৎ y ইকুয়াল টু দেওয়া আছে x টু দি পাওয়ার n। আচ্ছা, এটাকে আমি সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন করতে পারবো? n বার। তাহলে ডিফারেন্সিয়েশন n বার করলে x এর পাওয়ার 0 হবে, কিন্তু রাশির মান তো 0 হবে না। রাশির মান কি হবে 1 থেকে গুণ করে n পর্যন্ত, তাই না? একটু আমরা দেখলাম যখন 10 বার ডিফারেন্সিয়েশন করছি 1 থেকে 10 পর্যন্ত গুণ হয়েছে। এখানে n বার ডিফারেন্সিয়েশন করব, তাহলে 1 থেকে n পর্যন্ত গুণ। তো 1 থেকে n পর্যন্ত গুণ হলে এটা কি n ফ্যাক্টরিয়াল। ওকে, আচ্ছা এরপরেরটা, এটা একটা সুন্দর ম্যাথ। এটা আমাদেরকে কি দেওয়া আছে x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x। যদি কখনো এরকম কোনো রাশি দেখো সিকিউ বা এমসিকিউর ক্ষেত্রে, এমসিকিউতে একটা শর্টকাট আছে বাট সিকিউতে শর্টকাট নাই, সো আমি সিকিউর প্যাটার্নে এই ম্যাথটা করাই দিব। যদি এই টাইপের কোনো জিনিস দেখো যে y x মিলেমিশে একাকার হয়ে আছে এবং পাওয়ারেও আছে, তাহলে এটাকে সিম্পলিফাই করার জন্য দুই পাশে লগারিদম বা লন নিয়ে নিবা। আমি দুই পাশে লন নিয়ে নিই, খেয়াল করো লন x টু দি পাওয়ার y ইকুয়াল টু লন y টু দি পাওয়ার x। তাহলে কি হবে, আমরা জানি লনের সাথে যে থাকে তার উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়। তাহলে y লন x ইকুয়াল টু x লন y, আমি এটা লিখতে পারবো। ঠিক আছে, y লন x ইকুয়াল টু x লন y। এইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে এইখানে একটা রাশি, এইখানে একটা রাশি, দুইটা রাশি গুণাকারে আছে। সেম ওয়েতে এখানেও রাশি, এখানেও রাশি, দুইটা রাশি গুণাকারে আছে। তাহলে আমরা যদি ইউ ভি এর সূত্র বসায় দিই, খেয়াল করো y কে রাখলাম লন x এর ডিফারেন্সিয়েশন কত 1/x প্লাস লন x কে রাখলাম
ওয়াই এর ডিফারেন্সিয়েশন কত, ডি ওয়াই বাই ডিএক্স, বা আমরা এটাকে ওয়াই ওয়ানও বলতে পারি, তাই না? এক্সকে রাখলাম, লন ওয়াই এর ডিফারেন্সিয়েশন, লন ওয়াই মানে কত, ওয়ান বাই ওয়াই, কিন্তু এটা তো এক্স না, ওয়াই, তাহলে আবার গুণ করে ওয়াই এর ডিফারেন্সিয়েশন করতে হবে। ওয়াই এর ডিফারেন্সিয়েশন মানে কি, ডি ওয়াই বাই ডিএক্স মানে ওয়াই ওয়ান প্লাস লন ওয়াইকে রাখবো, এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান। আমাদেরকে চাইছে ওয়াই ওয়ান, তাহলে সম্পূর্ণ রাশি থেকে ওয়াই ওয়ানের মানটা নিয়ে আসতে হবে। তাহলে যাদের সাথে ওয়াই ওয়ান আছে তাদেরকে আমি এক পাশে নিয়ে আসি, আর যাদের সাথে ওয়াই ওয়ান নাই তাদেরকে আমি ওই পাশে নিয়ে যাই। এবার ওয়াই ওয়ান কমন নেই, তাহলে লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই ইকুয়াল টু লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই ওয়ান ইকুয়ালস টু আসবে কি, লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। এটা চাইলে উপরে তুমি এক্স দিয়ে লসাগু করতে পারো, নিচে ওয়াই দিয়ে লসাগু করে তুমি কাটাকাটি করতে পারো, ওইটা তোমার ব্যাপার, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে এইটা। ওকে, এই ম্যাথটা বলো তো এটার অ্যান্সার কত হবে? যারা বেশি চালাক তারা বলবে 0। কেন? যে ভাইয়া আমাকে চাইছে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এখানে তো আছে টি, এক্সের সাপেক্ষে টি তো একটা ধ্রুবক, তাহলে 0, এটাও 0, 0 বাই 0 মানে 0 নাকি না? তাহলে আমাদের এটা অ্যান্সার হবে না। কেন? খেয়াল করো, আমরা এটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারবো না, এটা ঠিক, কিন্তু আমাদেরকে যে রাশিটা চাইছে ডি ওয়াই বাই ডিএক্স, খেয়াল করো তো আমি কখন এটাকে ধ্রুবক ধরতে পারবো, যখন এক্সের সাপেক্ষে এটা চেঞ্জ হবে না। অর্থাৎ আমি যদি এক্সকে চেঞ্জ করি, টি যদি চেঞ্জ না হয়, তাহলে আমি এটা এক্সের সাপেক্ষে ধ্রুবক ধরতে পারবো। বাট খেয়াল করো তো এখানে এই এক্সটা যদি আমি চেঞ্জ করে দিই, এই টি এর মান চেঞ্জ হয়ে যাবে না? তাহলে কি টিকে ধ্রুবক ধরা যাবে না? তাহলে আমাকে যেটা করতে হবে, আমরা ডি ওয়াই বাই ডিএক্স সরাসরি নির্ণয় করতে পারবো না, বাট এইটাকে আমরা ডি ওয়াই বাই ডিটি করতে পারবো, আর এই রাশিটাকে ডি ওয়াই বাই ডি এক্স বাই ডিটি করতে পারবো, অর্থাৎ টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারবো। দুইটা রাশিকেই টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারবো। এইবার আমি যদি এই জিনিসটা পাই আর এই জিনিসটা পাই, তাহলে কি এই জিনিসটা পাবো না? এই জিনিসটা আর এই জিনিসটা যদি পাই, তাহলে কি এই জিনিসটা পাবো না? হ্যাঁ, কিভাবে আমরা একটু দেখি। ডি ওয়াই বাই ডিটি, ওয়াই ইকুয়ালস টু কি লেখা যায় এখানে, টেন ইনভার্স 2t 1 মাইনাস টি স্কোয়ার। বলো তো এটা কার সূত্র? 2 টেন ইনভার্স টি এর। তাহলে এটাকে আমরা বলতে পারি 2 টেন ইনভার্স টি। ওকে, তাহলে 2 টেন ইনভার্স টি এর ডিফারেন্সিয়েশন কত হবে? 2 বাই 1 প্লাস টি স্কোয়ার। ঠিক আছে, এই পাশে x ইকুয়ালস টু কি লেখা যায়? টেন ইনভার্স 2t 1 প্লাস টি স্কোয়ার। ও সরি, এইখানে এটা 10y না, এটা sin y ছিল। ঠিক আছে, এটা sin y ছিল। তাহলে আমরা এটাকে বলতে পারবো সাইন, এটা মেইনলি সাইন ইনভার্সের সূত্র ছিল, তাই না? সাইন ইনভার্সের সূত্র ছিল, সাইন ইনভার্সের সূত্র। ওকে, আর এটা হচ্ছে টেন ইনভার্সের সূত্র। এটা ইকুয়ালটা আমরা লিখতে পারবো 2 টেন ইনভার্স টি, 2 টেন ইনভার্স টি। ওকে, তাহলে 2 টেন ইনভার্স টি, এটা ডিফারেন্সিয়েশন কি? 2 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। তাহলে খেয়াল করো dy বাই ডিটি যেটা পাইলাম, dx বাই ডিটি এটাই পাইছি। এবার আমি যদি এইটাকে, এই dy বাই ডিটিকে dx বাই ডিটি দিয়ে ভাগ দেই, দুটার মান যেহেতু সেম, তাহলে এটা কি 1 আসবে না? আর ডিটি ডিটি যদি আমি কাটাকাটি করে দেই, তাহলে dy বাই dx এটার মান চলে আসবে কত? 1। আমার অ্যান্সার হচ্ছে কি 1, নট 0।
ওকে, এর পরের ম্যাথটা দেখো, এটাও কিন্তু সেম, আমার এক্সের সাপেক্ষে কিন্তু থিটা চেঞ্জ হচ্ছে। তাহলে এইখান থেকে তুমি আগের ম্যাথটার মতো ডিএক্স বাই ডি থিটা নিয়ে আসবা, এইখান থেকে তুমি ডি ওয়াই বাই ডি থিটা নিয়ে আসবা, তারপর দুইটা কম্বাইন্ড করে কি ডি ওয়াই বাই ডি এক্স পেয়ে যাবা। ঠিক আছে, এটা বাসায় ট্রাই করবা, এটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, সিকিউতেও এই ম্যাথটা আসে। আচ্ছা, এবার আসো আমরা অধ্যায়ের শেষের দিকে চলে আসছি। ওকে, এখানে কি বলা আছে দেখো, স্পর্শক এবং ঢাল বা ঢাল স্পর্শক অবিলম্ব, এই যে কনসেপ্টটা, এটা একটু আমি সংক্ষেপে বলে দিই। প্রথম কথা হচ্ছে ঢাল এম ইকুয়ালস টু, আমরা জানি টেন থিটা, এই থিটাটা কি পজিটিভ এক্স এক্সিসের সাথে কোণ। ওকে, পজিটিভ এক্স এক্সিসের সাথে কোণ হচ্ছে থিটা। আর এইটা ইকুয়ালসটা আবার কি লেখা যায়, ডি ওয়াই বাই ডিএক্স। তাহলে আমরা সবসময় এই সম্পর্কটা মনে রাখবো যে টেন থিটা ইকুয়াল টু ডি ওয়াই বাই ডিএক্স। আর যদি কোনো সরলরেখার উপরস্থ একটা বিন্দু আমাকে দেওয়া থাকে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এবং সেই সরলরেখার উপরন্ত ঢালটা আমাকে দেওয়া থাকে, তাহলে সেই সরলরেখার সমীকরণটা কীরকম হয়, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এইরকম, তাই না? এখন এই এম আমি টেন থিটা দিয়েও বের করতে পারি, এই এম আমি ডিওয়াই বাই ডিএক্স দিয়েও বের করতে পারি। প্রশ্ন দেখে ডিসিশন নিতে হবে যে আমি কি দিয়ে বের করতে চাই। ওকে, তাহলে এইখানে খেয়াল করো কি বলা আছে, একটা ফাংশন দেওয়া আছে, বলছে এই ফাংশনের এত বিন্দুতে স্পর্শকের ঢাল কত। তাহলে আমার কাছে বিন্দু দেওয়া আছে, আমার জাস্ট ঢালটা বের করতে বলছে। তাহলে আমরা জানি কি ঢাল মানে টেন থিটা, ঢাল মানে ডিওয়াই বাই ডিএক্স। তারপরে আমি যদি ডিওয়াই বাই ডিএক্স বের করি তাহলে আমার কাজ শেষ। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কী হবে এটার বলো তো, এই যে রাশিটা এটা কী আকারে আছে, এক্স ইনভার্স 3, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কী হবে, মাইনাস 3 এক্স টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 1, মানে মাইনাস 3 এক্স টু দি পাওয়ার মাইনাস 4। এইখানে যেই ডিওয়াই বাই ডিএক্সটা আমরা পাইলাম, এটা হচ্ছে সম্পূর্ণ বক্ররেখার ঢাল, কিন্তু আমাকে বলছে এই স্পেসিফিক বিন্দুতে ঢালটা কত হবে। তো এই বিন্দুতে এক্স এর মান কত, মাইনাস 1, তাহলে মাইনাস 1 বসায় দাও, মাইনাস 3 মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 4, কী লেখা যায়, মাইনাস 3 মাইনাস 1 টু দি পাওয়ার 4। তো মাইনাস 1-এর উপর যদি পাওয়ার জোর থাকে সেটা তো 1 হয়ে যায়, তাহলে আমার আলটিমেট অ্যান্সার কী করে থাকতেছে, মাইনাস 3। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে সি নাম্বারটা। ওকে, অনেকে কিন্তু এখানে 3 দেখাবে, নট 3, মাইনাস 3। পরেরটা, y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 3 এর স্পর্শকের সমীকরণ নিচের কোনটি। আসো আমরা একটু ট্রাই করি। এখান থেকে যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে চাই, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কী আসবে, খেয়াল করো সাইন ইনভার্স এক্স বাই 3, এটা ডিফারেন্সিয়েশন তো আমরা জানি না, আমরা জানি কি সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন। তো সমস্যা নেই, আমরা এটাকে এক্স ধরে নিব। এক্স ধরলে কী আসবে, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9 ইন্টু যাকে এক্স ধরছি তার ডিফারেন্সিয়েশন। তাহলে আলটিমেটলি থাকবে 1 বাই 3 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9। এটা হচ্ছে আমার ঢালের মান। আমাকে চাইছে স্পর্শকের সমীকরণ কোন বিন্দুতে, মূল বিন্দুতে। তাহলে মূল বিন্দু কোনটা, 0,0, ওয়াই এর মানও 0, এক্স এর মানও 0, তাহলে এক্স এর মান 0 বসায় দাও। তাহলে ডিওয়াই বাই ডিএক্স মূল বিন্দুতে ঢালটা কত হবে, 1/3, এটা যদি 0 হয়ে যায়। তো আমি যদি বলি সমীকরণ y মাইনাস 0 ইকুয়ালস টু 1/3 ইন্টু এক্স মাইনাস 0, আমরা বলতে পারি কি 3y ইকুয়াল টু এক্স বা 3y মাইনাস এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 3y মাইনাস এক্স বা এক্স মাইনাস 3y ইকুয়াল টু 0, দুইটা সেম কথা, একই কথা। ওকে, পরেরটা, এত এত বিন্দুতে অবিলম্বের সমীকরণ। এতক্ষণ আমরা পড়ছি স্পর্শকের সমীকরণ, আমাদেরকে বলছে অবিলম্বের সমীকরণ। তো মনে রাখতে হবে অবিলম্বের সমীকরণ স্পর্শকের উপর লম্ব। অবিলম্ব কি, স্পর্শকের উপর লম্ব, স্পর্শকের উপর লম্ব। তাহলে কোনো একটা সরলরেখার সমীকরণ জানা থাকলে তার লম্ব রেখার সমীকরণ আমরা বের করতে পারি।
কোনো একটা সরলরেখার সমীকরণের ঢাল যদি হয় m, তার লম্ব রেখার ঢাল কত? -1/m। আমার তো বিন্দু সেম, জাস্ট স্পর্শকের ঢাল যেটা বের হবে সেইটাকে উল্টায় দিব এবং মাইনাস গুণ করে দিব, তাইলে অবিলম্বের ঢাল পেয়ে যাব। ঠিক আছে, আসো আমরা ম্যাথটা করি। এটা সৃজনশীলও আসে এই টাইপের ম্যাথ। প্রথম কথা হচ্ছে আমাকে dy/dx বের করতে হবে। dy/dx কত? 3x² মাইনাস 8 দুগুণে 16x, এটা। এবার বলছে এত এত বিন্দুতে, তাহলে বিন্দুটা যদি বসায় দেই, আমার dy/dx আসবে 1 বসায় দিলে কি আসবে? 3 মাইনাস 16, অ্যান্সার হচ্ছে কত? -13। এটা হচ্ছে স্পর্শকের ঢাল। তাহলে অবিলম্বের ঢাল, অভিলম্বের ঢাল কত হবে? -1 ডিভাইডেড বাই -13। তাহলে কত আসতেছে? 1/13। তাহলে আমি যদি বলি সমীকরণ কি আসবে? সমীকরণ আসবে y - 1 m ইন্টু x - 1। এটাকে সিম্পলিফাই করে যেটা আসে সেটাই অ্যান্সার। ওকে, পরেরটা y = ln x বক্ররেখাটির x = 1 বিন্দুতে ঢাল। তাহলে এটা তো এক লাইনের ম্যাথ, এটা হোমওয়ার্ক দিলাম। dy/dx বের করে x এর জায়গায় 1 বসায় দিবা, শেষ। এই ম্যাথটা, এইটা একটা সুন্দর ম্যাথ। y = x ln x বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তার ভুজ কত? খেয়াল করো, যে বিন্দুতে এক স্পর্শক x অক্ষের সমান্তরাল, দেখো তো কি বলা আছে, এই যে স্পর্শকটা x অক্ষের সমান্তরাল। তাহলে ভাইয়া এই যে x অক্ষের সমান্তরাল কোন একটা রেখা যদি থাকে, তার x অক্ষের সাথে কোণ কত? 0। আবার আমরা জানি m = tan θ, তাহলে tan 0 এটার মান কত? 0। আবার m = dy/dx, তাহলে এটার মান কত হবে? 0 হবে। তাহলে আমি যদি এটার ডিফারেন্সিয়েশনটা বের করি, তার মানটা 0 হবে। 0 ধরে ওইখান থেকে আমার x এর মানটা বের করতে হবে। এটাই আমার আলটিমেটলি এই প্রশ্নে চাইছে। তাহলে আমরা প্রথমে y1 বের করে ফেলি, বা dy/dx। এখানে x এর একটা রাশি, এইখানে x এর একটা রাশি, তাহলে u v দিয়ে করতে হবে। u কে রাখবো v এর ডিফারেন্সিয়েশন, v কে রাখবো u এর ডিফারেন্সিয়েশন। তাহলে থাকতেছে কি 1 + ln x। এবার আমাকে বলে দিছে যে এই যে dy/dx, আমরা জানি কি এটা = tan θ। tan θ এর মান কত দেওয়া আছে? 0। তাহলে dy/dx = 0, বা 1 + ln x = 0, বা ln x = -1, বা x = ln ওই পাশে গেলে কি হবে? তাহলে আমাদের অ্যান্সার কোনটা? 1/e। ওকে, এটা কিন্তু অ্যান্সার হবে না, প্যাস লাগায় না। এরপরেরটা, এত বক্ররেখার সমীকরণ, বক্ররেখাটির 2, 0 বিন্দুতে স্পর্শকের ঢাল। তাহলে এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা বাসায় করে নেবেন, সহজ ম্যাথ। পরেরটা, মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আগেরটা এটাতে চাইছে স্পর্শকের ঢাল, পরেরটা সেম কোশ্চেন, মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে এটা হোমওয়ার্ক। b এর মান কত হলে y = bx * 1 - bx বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে? তাহলে যখনই দেখবেন ডিফারেন্সিয়েশনের ম্যাথে আমার ঢাল বের করা লাগতেছে এবং একটা কোণ দেওয়া আছে, তখনই মনে রাখতে হবে আমাদেরকে এই সম্পর্কটা ইউজ করতে হবে, এই সম্পর্কটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এইখান থেকে dy/dx বের করব। থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে tan 60 মানে কত? √3। তাহলে মূল বিন্দুতে dy/dx এর মান কত? এটাকে গুণ করে দেই, তাহলে কি আসবে? bx - b² x²। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে যেটা আসবে bx এর ডিফারেন্সিয়েশন কি? b মাইনাস b² x², b² তার মতো থাকবে, x² ডিফারেন্সিয়েশন 2x = √3।
তাহলে বি মাইনাস 2b² x ইকুয়াল টু √3 আমাদেরকে বলছে মূল বিন্দুতে x এর মান কত 0, তাহলে b ইকুয়ালস টু আমার আসতেছে কত √3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? তারপরের ম্যাটটা, এত এত বক্ররেখার এত বিন্দুতে অবিলম্বের ঢাল। শুরুতে স্পর্শকের ঢাল বের করবেন, তারপর কি অবিলম্বের ঢাল বের করবেন। খুব সহজ, এটা হচ্ছে dy/dx। ওকে, তাহলে এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। পরেরটা, এটা একটা সুন্দর কনসেপ্ট, খেয়াল করো কি লেখছে। x ইকুয়াল টু a বিন্দুতে f অফ x ফাংশন ক্রমবর্ধমান হবে যদি। তাহলে খেয়াল করো, আমার একটা ফাংশন ধরো f অফ x, ফাংশনটা যদি আমরা একটা গ্রাফ আঁকি, যেহেতু বক্ররেখা গ্রাফটা এরকম কিছু হইতে পারে, কিছু একটা হইতে পারে। তো বক্ররেখার কিছু কিছু জায়গায় গ্রাফটা নিচের দিকে নামে, আবার কিছু কিছু জায়গায় গ্রাফটা উপরের দিকে উঠে। তাহলে আমি বুঝবো কেমনে কোনো একটা স্পেসিফিক বিন্দুতে গ্রাফটা কি উপরের দিকে উঠতেছে নাকি নিচের দিকে নামতেছে? যদি গ্রাফটা উপরের দিকে উঠে সেটাকে আমরা বলি ক্রমবর্ধমান, যদি গ্রাফটা নিচের দিকে নামে সেটাকে আমরা বলি কি ক্রমহ্রাসমান। এখন এটা আমি বুঝবো কেমনে কোনো একটা ফাংশন ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান? এটা বোঝার জন্য উপায় হচ্ছে dy/dx অথবা f প্রাইম অফ x বের করা। যদি f প্রাইম অফ x এর মান ওই বিন্দুতে পজিটিভ আসে তাহলে আমরা বুঝবো গ্রাফটা ক্রমবর্ধমান, আর যদি নেগেটিভ আসে তাহলে আমরা বুঝবো গ্রাফটা ক্রমহ্রাসমান। আর যদি 0 আসে তাহলে কি হবে? খেয়াল করো তো, যদি পজিটিভ আসে তাহলে বাড়তেছে, যদি নেগেটিভ আসে তাহলে কমতেছে। তাহলে 0 আসলে কি এইরকম একটা বিন্দু পাবো না? আবার এখানে চিন্তা করো, নেগেটিভ আসছে কমতেছে, পজিটিভ আসতে বাড়তেছে, 0 আসলে কি এরকম একটা বিন্দু পাবো? ঠিক আছে, তাহলে যদি 0 আসে তাহলে আমরা হয়তো একটা উঁচুতে কোনো একটা মান পাবো বা নিচুতে কোনো একটা মান পাবো, কিছু একটা। এটা নিয়ে বিস্তারিত আমরা একটু পরে বলবো। আপাতত এই ম্যাথের কনসেপ্টটা হচ্ছে প্রথমবার ডিফারেন্সিয়েশন করে ফার্স্ট ডেরিভেটিভ যেটা, সেটার মান যদি পজিটিভ আসে তাহলে ক্রমবর্ধমান, যদি নেগেটিভ আসে তাহলে ক্রমহ্রাসমান। আমাকে বলছে x ইকুয়াল টু a বিন্দুতে f অফ x ফাংশনটি ক্রমবর্ধমান হবে। যদি ক্রমবর্ধমান হয় তার মানে কি f প্রাইম অফ x এটার মান কি পজিটিভ হইতে হবে ওই স্পেসিফিক বিন্দুতে। কোন বিন্দু? x ইকুয়াল টু a বিন্দু। তাহলে আমার কি f প্রাইম অফ a এটা কি মানে পজিটিভ হইতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। ওকে, এইটা দেখো, f অফ x ইকুয়াল টু দেওয়া আছে 2x² - 2x, ফাংশনটি ক্রমহ্রাসমান হওয়ার শর্ত বলছে। তাহলে ক্রমহ্রাসমান হবে যদি কি হয় f প্রাইম অফ x এটা হয়। তাহলে আমরা শুরুতে f প্রাইম অফ x বের করে ফেলি। f প্রাইম অফ x কি 2x - 2, আর 2 যদি কমন নেই তাহলে কি থাকে x - 1। তাহলে শর্ত হচ্ছে f প্রাইম অফ x এটার মান 0 থেকে ছোট হইতে হবে, বা x - 1 × 2 এটার মান 0 থেকে ছোট হইতে হবে, বা x - 1 এটার মান 0 থেকে ছোট হইতে হবে, বা x এর মান 0 থেকে 1 থেকে ছোট হইতে হবে। তাহলে আমাদের শর্তটা কি x এর মান 1 থেকে ছোট হইতে হবে। তাহলে বি নম্বর হচ্ছে অ্যান্সার। যদি x এর মান আমি 1 থেকে কম বসায় দিই তাহলে এই ফাংশনটা ক্রমহ্রাসমান হবে। ওকে, এরপরে দেখো, এটা দিয়ে তোমার আগের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। একটা উদ্দীপক দেওয়া আছে f অফ x ইকুয়াল টু 2x² - x + 3, 1,4 বিন্দুতে ফাংশনটির স্পর্শকের ঢাল 3। এটা তোমরা বাসায় করে নিবা। দ্বিতীয়টাতে বলা আছে, খেয়াল করো, যে x এর মান 1/4 থেকে ছোট হলে ফাংশনটি ক্রমহ্রাসমান। তাহলে আমরা দেখি তো ফাংশনটি ক্রমহ্রাসমান হয় কিনা। f প্রাইম অফ x ইকুয়ালস টু কি আসে, x² ডিফারেন্সিয়েশন কি 4x - 1। তাহলে আমরা যদি এখানে x এর মান 1/4 বসাই তাহলে কি আসবে
4 ইন্টু 1/4 মাইনাস 1 মানে 0 আসতেছে। তাহলে এক্সের মান যদি 1/4 থেকে ছোট একটা জিনিস বসাই, তাহলে 1/4 থেকে ছোট একটা জিনিস কি হইতে পারে? কিছু একটা বসাও, ধরো 1/4 মানে হচ্ছে 0.25, যদি 0.2 বসাই তাহলে 4 ইন্টু 0.2 মাইনাস 1 মানে হচ্ছে 0.8 মাইনাস 1, মানে এটা নেগেটিভ কিছু একটা আসবে আর কি। তার মানে এক্সের মান যদি 1/4 থেকে ছোট হয় তাহলে ক্রমহ্রাসমান হচ্ছে। আমরা অপশন টেস্ট দিয়ে ট্রাই করলাম, তুমি আগের নিয়মে ট্রাই করতে পারো যে কোন কোন জায়গায় ক্রমহ্রাসমান হবে। আর আমরা কি দেখলাম, এক্সের মান যদি 1/4 বসায় দিই এক্স্যাক্টলি, তাহলে কি 0 চলে আসতেছে না? তাহলে মনে রাখবা, যদি এফ প্রাইম অফ এক্সের মান 0 চলে আসে তাহলে হয়তো আমরা সর্বোচ্চ মান পাবো, নয়তো সর্বনিম্ন মান পাবো, চরম মান পাবো বা অবম মান পাবো। তাহলে আমাদের কি এটাও সঠিক অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে 2 ও 3। আমরা এটা নিয়ে এখন বিস্তারিত কথা বলবো, 3 নম্বরটা নিয়ে, সমস্যা নেই। এই যে আমাদের চলে আসছে ম্যাথ, এক্সের মান কত হলে এক্স বাই লন এক্স এর মান ক্ষুদ্রতম হবে। ঠিক আছে, তাহলে কোনো একটা রাশির ক্ষুদ্রতম মান, কোনো একটা রাশির বৃহত্তম মান কিভাবে বের করে, সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, যে রাশিটা দেওয়া আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ, স্টেপ 1, সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন করার জন্য এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডিফারেন্সিয়েশন কি আসবে খেয়াল করো। এটা যেহেতু উপরে ভগ্নাংশ আছে, উপরেও এক্সের ফাংশন, নিচেও এক্সের ফাংশন, তাহলে আমরা ইউ বাই ভি বসায় দেব। তাহলে ইউ বাই ভি এর সূত্র কি ছিল? নিচে ভি স্কোয়ার, উপরে ভিকে রাখবো ইউ এর ডিফারেন্সিয়েশন, মাইনাস ইউকে রাখবো ভি এর ডিফারেন্সিয়েশন। তাহলে থাকতেছে কি? লন এক্স হোল স্কোয়ার লন এক্স মাইনাস x divided by x, ultimately ln x minus 1 divided by ln x whole square. স্টেপ 2 তে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমবার ডিফারেন্সিয়েশন করার পরে যে রাশিটা পাইলাম, এই রাশিটাকে শূন্য ধরে x এর মান বের করতে হবে। কেন? কারণ আমরা গ্রাফ থেকে দেখলাম যে যেই বিন্দুতে প্রথম ডিফারেন্সিয়েশনের মান শূন্য হয়ে যায়, সেই বিন্দুটা কি হয়তো সর্বোচ্চ মান, নয়তো কি সর্বনিম্ন মান, তাই না? তাহলে এটার মান অবশ্যই 0, 0 ধরে এক্সের মানটা বের করতে হবে। এক্সের মান যদি আমি পেয়ে যাই কোনো রাশিতে, তাহলে ওয়াই এর মানও আমি পেয়ে যাব। তখন কি আমি চরম মান বা অবম মান যেটাই হোক আমি বের করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে এক্সের মান কত আসবে? গুণ করে দিলে লন এক্স ইকুয়াল টু আসতেছে 1 বা এক্স ইকুয়াল টু আসতেছে কি ই। এখন এক্সের মান যদি আমি ই বসাই তাহলে কি আমি চরম মান বা অবম মান পাবো। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে এক্সের মান কত হলে, তাহলে এক্সের মান কি হলে? ই হলে, তাহলে আমাদের অ্যান্সার হবে ই। এটা হচ্ছে এক্সের মান ই হইলে আমি চরম বা অবম কিছু একটা পাবো, কিন্তু ওই চরম মান এবং অবম মানটা কত অ্যাকচুয়ালি সেটা কিন্তু এই ম্যাথে বের করতে বলে নাই। ঠিক আছে, প্রশ্ন ভালো করে পড়তে হবে। ওকে, পরের ম্যাথটাতে দেখো, ফাংশনটির কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। তাহলে ফাংশনটির কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল হইলে ঢাল কত? 0। তাহলে আমার dy বাই dx কত হবে? 0 হবে। তাহলে এটার ডিফারেন্সিয়েশন কত বলো তো? 2x minus 1 equal to 0। তাহলে আমাদের x equal to কত আসবে? হাফ। তাহলে আমার x equal to হাফ। এবার আমাকে বলছে কোন বিন্দুতে, একটা বিন্দু চাইছে, সেই বিন্দুর x এর মান আমি পেয়ে গেছি হাফ, কিন্তু y এর মান তো আমি এখনো জানি না। তো y এর মান জানি না, বের করে নিব। খেয়াল করো, ফাংশনটা দেওয়া আছে আমাকে, আমি যদি x এর মান জানি তাহলে কি ফাংশনের মানটা বের করতে পারবো না? আর যদি হাফ বসাই তাহলে কি আসবে? f অফ হাফ ইকুয়াল টু কি আসবে? হাফ স্কোয়ার মাইনাস হাফ 1/4 মাইনাস হাফ মাইনাস 1/4 মাইনাস 1/4। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, ওকে। ফাংশনটির চরম মান কত? সিকিউতেও আসে, একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমি প্রথম দুটো স্টেপ তো আমরা জানি, প্রথম দুটো স্টেপে কি করতে হয়? স্টেপ 1 ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা ডিফারেন্সিয়েশন কত? 2x minus 1। স্টেপ 2 ডিফারেন্সিয়েশন যেটা পাইছি সেটাকে 0 ধরতে হবে, 0 ধরে x এর মানটা বের করতে হবে। x এর মান কত পাইলাম?
হাফ। স্টেপ 3, স্টেপ 3টা হচ্ছে এই যে x এর মানটা আমি পাইলাম সেইটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করে যে রাশিটা আসবে সেইখানে বসাইতে হবে। অর্থাৎ আমি যদি বলি আমি একবার ডিফারেন্সিয়েশন করার পরে যে রাশিটা পাইছি সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কত চলে আসে? 2। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে 2 চলে আসে। এখন এইখানে তো আমার x নাই, তা আমি এই x এর মানটা কোথায় বসাবো? যদি কেসটা এরকম হয় যে কখনো দেখো যে দুইবার ডিফারেন্সিয়েশন করার পর একটা ধ্রুবক চলে আসছে, তার মানে বুঝবা ওই রাশির চরম মান বা অবম মান কিছুই নাই। ঠিক আছে, ওই রাশির কোনো চরম মান বা অবম মান নাই। এখন প্রশ্নে যদি তোমাকে বলে চরম মান বা অবম মান বের করে দিতে, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি যেটা করবা, তোমার স্টেপ 2তে x এর যেই মানটা পাইছো সেই মানটা ফাংশনে বসায় দিবা। ফাংশনে বসায় দিলে যেই মানটা আসবে এটাকেই তুমি অ্যান্সার বলে দিবা। ঠিক আছে, এটাই চরম মান, এটাই অবম মান, আর কিছু বোঝার দরকার নেই। ঠিক আছে, কিন্তু যদি এখানে x এর মান একাধিক আসতো অথবা এখানে একটা x জাতীয় ফাংশন চলে আসতো, তখন কিন্তু আমাদের আরও 2টা স্টেপ বেশি করতে হবে। ওকে, লাস্ট ম্যাথ, ফাংশনটির অবম মান কত? তাহলে আসো আমরা একটু দেখি। প্রথম স্টেপ কি? ডিফারেন্সিয়েশন করতে হবে। 4 এর মতো e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন মাইনাস e টু দি পাওয়ার x। স্টেপ 2, যেটা বের করলাম সেইটাকে 0 ধরতে হবে। তো 0 ধরলে কি থাকতেছে? 4 e টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x, বা 4 e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 1, বা 4 e টু দি পাওয়ার x 2x e টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 1, বা e টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 1 বাই 4, বা e টু দি পাওয়ার x ইকুয়াল টু আসতেছে কি, দুই পাশে যদি রুট করে দেই 1 বাই 2, x ইকুয়াল টু আসবে কি লন 1 বাই 2। x এর মান একটা পাইলাম আমি। যখনই দেখবে x এর মান একটাই পাওয়া যাচ্ছে, তখন বুঝবা এখানে চরম মান বা অবম মান নাই, আমার এখানে মান একটাই আসবে। সেটা হচ্ছে এই x এর মান যদি আমি এখানে বসায় দিই, যেটা ওইটাই। তাহলে আমি x এর মান বসাইতে পারি, বা আমি চাইলে x এর মান না বসায় সরাসরি e টু দি পাওয়ার x এর মানই বসাই দিতে পারি। ঠিক আছে, সরাসরি e টু দি পাওয়ার x এর মানে আমি বসাই দিতে পারি। সরাসরি e টু দি পাওয়ার x এর মান হচ্ছে হাফ, যদি বসাই দিই তাহলে আসবে 4 ইন্টু হাফ প্লাস e টু দি পাওয়ার মাইনাস x এর মান কত? e টু দি পাওয়ার মাইনাস x এর মান খেয়াল করো, e টু দি পাওয়ার x এর মান হচ্ছে হাফ। দুই পাশে যদি আমি ইনভার্স করি, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x এর মান কত আসতেছে? 2। তাহলে আলটিমেটলি মান আসবে 2 + 2 4। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 4। তো এই ছিল ডিফারেন্সিয়েশনের আমাদের আজকের MCQ ওয়ান শট ক্লাস।